রহস্য উচ্চারণ দিয়ে নির্মিত। রাত 11টা বাজে। বাসায় গিয়ে খাবার খাবো, এখনো তা নসিব হয়নি। আর ভালো লাগে না এই দুনিয়ার কোলাহল, তার মধ্যে সৎমার পেঁচাল একদম সহ্য হয় না। দিনভর কাজ করে রোজগার করি, তা ওনার হয় না, আরো টাকা চাই ওনার। মনে হয় আমি টাকার মেশিন। হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, রাস্তায় কোনো গাড়ি নেই যে গাড়ি করে বাসায় যাব। আর গাড়ি করে বাসায় গেলে মা দেখলেও শুরু করবে যে লাট সাহেব পায়ে চলাচল করে আসতে পারে না, গাড়ি লাগে ওনার। উফ, সারাদিন কাজ করে পা আর চলছে না, পায়ের গোড়ালিগুলো মনে হয় এখনই খুলে পড়ে যাবে। না, আর সম্ভব না হেঁটে যাওয়া। একটু বসে জিরিয়ে নিই, তারপর না হয় আবার বাসায় যাওয়া যাবে। রাস্তার ধারে একটা জায়গায় বসে আছি, পাশেই ধান ক্ষেত, তারপর পাশে আবার পুরো জঙ্গল। ভয় করছে, কিন্তু ভয় করলেও কিছু করার নেই, পা যে আর চলছে না। হঠাৎ মনে হলো পাশে কেউ একজন বসে আছে আমার পাশে। ফিরে দেখলাম না, কেউ তো নেই। হঠাৎ কাঁধে কারো মাথা রাখার উপস্থিতি টের পেলাম। এবার তো ঘাবড়ে গেলাম, কে কে কিন্তু কাউকে তো দেখছি না। না, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি উঠে চলে যেতে নিলাম। কিন্তু কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে। এবার ভয় পেয়ে গেলাম, ভয়ের চোটে কপাল পেয়ে ঘাম ঝরে পড়ছে, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। প্লিজ, কে আপনি? সামনে আসুন, আমার খুব ভয় করছে। অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর আমি তোমার সামনে আসলে তুমি সহ্য করতে পারবে না। আমার রূপ দেখলে তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। এবার ভয়ের মাত্রাটা যেন আরো বেড়ে গেল। কে আপনি? আর আপনি সামনে আসলে কেন সহ্য করতে পারবো না? অদৃশ্য থেকে আবার আওয়াজ আসলো, কারণ আমি পড়ি। পড়ি কথাটা শোনার পর মনে হয় এবার সত্যি আমার প্যান্ট নষ্ট হয়ে যাবে। চুপ করে আছি ভয়ে। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এই কথা বলছো না কেন? কি বলবো বুঝতে পারছি না, কি বলবো আমি? অদৃশ্য থেকে আওয়াজ আসলো, চলো আমরা ওই দিকটাতে গিয়ে বসি, ঘাসের উপরে। আচ্ছা, ভয়ে ভয়ে বললাম, কারণ কথা না শুনলে আমার ঘাড় মটকাবে। আমি বললাম, আচ্ছা কোথায় আপনি? আমি তো ঘাসের উপর এসে বসেছি। পাশে থেকে আওয়াজ আসলো, এই তো আমি পাশে। আচ্ছা একটা কথা বলি। পাশ থেকে আওয়াজ আসলো, হ্যাঁ বলো। দেখুন, আপনি সামনে না আসলে আমি কথা বলবো কিভাবে? আপনি প্লিজ আমার সামনে আসুন। আচ্ছা আসবো, তবে তার আগে বলো তোমার কেমন মেয়ে পছন্দ, মানে তোমার স্বপ্নের রানীটা কেমন হবে? আমার পছন্দ সাদাসিধা একটা মেয়ে, যে সাদা একটা সিম্পল ড্রেস পরবে, যাকে এক দেখায় আমি ভালোবেসে ফেলবো, ওর রূপে পাগল হয়ে যাব আমি। আচ্ছা ওয়েট, হঠাৎ দেখলাম সাদা একটা আলোক রশ্মি জ্বলতে জ্বলতে উপরের দিক থেকে নামছে। আলোক রশ্মিটা হঠাৎ বড় হয়ে গেল। আলোক রশ্মিটা বড় হওয়ার পর এত আলোকিত হয়ে গেল যে জায়গাটা আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ সবকিছু আবার আগের ন্যায় ক্লিয়ার হয়ে গেল, সবকিছু স্বাভাবিক হয়ে গেল। পাশে ফিরতেই দেখলাম সাদা ড্রেস পরা একটা মেয়ে আমার পাশে বসে আছে। মেয়েটার দিকে নজর পড়তে আমার দুনিয়াদারি পাল্টে গেল। এত সুন্দর মেয়ে এই জমিনের বুকে এর আগে কখনো আমি দেখিনি। মনে হচ্ছে জান্নাতের কোনো হুল ভুল করে জমিনে নেমে এসেছে। আমি হা করে ওর দিকে তাকিয়ে আছি। এই কি দেখো? আমার লজ্জা করে তো, এমন করে তাকিয়ে থেকো না। মেয়েটার কথায় আমার ঘোর ভাঙলো, কিন্তু আমার সবকিছু যেন উলট পালট হয়ে গেল। মাথায় কিছুই কাজ করছে না। আপনার নাম কি? আপনার বাসা কোথায়? আপনি কি করেন? আপনার বাসায় কে কে আছে? এক গাদা প্রশ্ন ছুড়ে মারলাম। এই স্টপ স্টপ, আস্তে আস্তে, একটা একটা করে জিজ্ঞেস করো, না হয় একসাথে এতগুলোর উত্তর আমি কিভাবে দিব? আমার নাম মাবসুরাতুন নূর, তবে সবাই আমাকে মাবসুরা বলে ডাকে। আর আমার বাসা হচ্ছে পরিপালকে। আর আমার বাসায় আমার বাবা আর মা আছে। এখন আর তেমন ভয় করছে না। তাই আমি আবার প্রশ্ন করলাম, আপনি পরি হলে জমিনে কি করছেন? আমি জমিনে আমার অর্ধাঙ্গিনী খুঁজতে এসেছি, কারণ আমার ছোটকাল থেকে একটাই ইচ্ছে, আমি মানুষকে বিয়ে করব আর আমার বাবার সিংহাসনের অধিকারী বানাবো। আমি বললাম, আপনার কথার মানে ঠিক বুঝলাম না। মানে আমার বাবা পরিপালকের রাজা। আমার বাবা চায় আমার বাবার পর আমার বাবার সিংহাসনের উত্তরাধিকারী আমাকে বানাবে। কিন্তু পরিপালকের কিছু অসৎ পরি এটা চায় না। তারা চায় উত্তরাধিকার কোনো পুরুষকে দেওয়া হোক, কেননা আমার বাবার কোনো ছেলে সন্তান নেই। তাই তারা বুদ্ধি করে উত্তরাধিকারী হাতে নিতে চায়। আমি বললাম, ও আচ্ছা। এরপর মাবসুরা বলল, আজকে আমার সময় হয়ে এসেছে, আমি উঠি, কালকে আবার কথা হবে। এত সময় ধরে বেশ ভালোই লাগছিল মেয়েটার সাথে কথা বলতে। যেই না বললো মেয়েটা চলে যাবে, তখন মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, এরপর কি আমাদের আর কখনো দেখা হবে, কখনো কথা হবে? মাবসুরা বলল, হ্যাঁ হবে, কালকে আমি আবার একই সময় এইখানে তোমার জন্য অপেক্ষা করব, তুমি এসো কেমন? আচ্ছা, আর মাত্র 3 মিনিট সময় আছে, আমার যেতে হবে। তুমি তাড়াতাড়ি চোখ বন্ধ করো। চোখ কেন বন্ধ করব? আরে করতে বলেছি করো না। আর আমি বলার আগ পর্যন্ত চোখ খুলবে না। আচ্ছা,
চোখ বন্ধ করতে হঠাৎ মনে হলো ঠোঁটজোড়া কেউ নিজের দখল করে নিয়েছে। কারো ঠোঁটের উষ্ণতা অনুভব করলাম। আমারও কেন যেন ভালো লাগছে। এই, চোখ খুলবে না কিন্তু। আচ্ছা। একটু পর আমাকে ছেড়ে দিল আর বলল, আমি আমার রূপ পরিবর্তন করছি, চোখ খুললে কিন্তু তোমার ক্ষতি হবে। চোখ বন্ধ করে আছি। একটু পর মেয়েটা বলল, এবার চোখ খুলো। তারপর আমি চোখ খুললাম। তারপর মাপসুরাকে আর দেখতে পাচ্ছি না। মেয়েটা গেল কোথায়? অনেক ডাকাডাকি করলাম, না, কেউ নেই। তারপর মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম কয়টা বাজে। ঘড়ির টাইম দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাত 2টা বাজে। আজকে বাসায় গেলে মা আমাকে মেরেই ফেলবে। তাড়াতাড়ি করে উঠে ঘরের দিকে হাঁটা দিলাম, কিন্তু কেন যেন মনে হচ্ছে ঠোঁটজোড়া মিষ্টি হয়ে আছে। মনে হয় মিষ্টির গোডাউনে ঢুকে কয়েক শত কেজি মিষ্টি খেয়েছি। বাসায় প্রায় পৌঁছে গিয়েছি, আর একটু পথ বাকি। ও আচ্ছা, আমার পরিচয় দিতেই তো ভুলে গেছি। আমার নাম আকাশ। পড়ালেখা অনার্স 2য় বর্ষ পর্যন্ত। পরে আর পড়া হয়নি, কারণ মা মারা যায়। পরে বাবাও আরও একটা বিয়ে করে নেয়। তিনি চায় না আমি আর পড়ালেখা করি, এর কারণেই অফ করে দিয়েছি। আর একটা ছোটখাটো দোকানে কাজ করি। এই পরিচয়টা খালি গল্পের ক্ষেত্রে। এবার গল্পে আসি। বাসায় পৌঁছাতেই মাকে ডাক দিলাম। মা এসে দরজা খুলে দিল, সাথে আরও এক গাদা কথা শুনিয়ে দিল। লাট সাহেবের ছেলে, এত রাত অবধি কোথায় ছিলি? তোর কি ঘর বাড়ি নাই নাকি? রাতের বেলায় ঘুমটা নষ্ট করে তোর জন্য দরজা খুলতে হচ্ছে। কাল থেকে এমন হলে ঘরে জায়গা পাবি না। কি আর করা, কথা শোনা তো আমার নসিবে সবসময় লেখা আছে। মাথা নিচু করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, গায়ে পরনের শার্টটা যখন খুললাম তখন একটা ঘ্রাণ আসলো নাকে। মনে হচ্ছে পাগল হয়ে যাব। ঘ্রাণটা আমাকে একদম পাগল করে দিচ্ছে। তারপর খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি একটু আগের ঘটনা। মেয়েটাকে একদিনেই মনে ধরে গেছে আমার। আচ্ছা, মাপসুরা কি কালকে আমার জন্য ওই জায়গায় অপেক্ষা করবে? কিছুতেই ভুলতে পারছি না মাপসুরাকে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে মাপসুরা ওর পরিপালকে যায়। মাপসুরায়ের বাবা বলল, কিরে, বলির পাঠা পেলি? হ্যাঁ বাবা, বলির পাঠা পেয়ে গেছি। তো ওকে পটাতে তোর কতদিন সময় লাগবে? বাবা, বেশি দিন না, অল্প কয়েকদিন ধৈর্য ধরো। মাপসুরায়ের বাবা বলল, আচ্ছা ঠিক আছে। অন্যদিকে আকাশ সকালবেলায় ঘুমের মধ্যে, কিরে, পানি পড়ে কোথা থেকে? ছাদ কি ছিদ্র হয়ে গেল নাকি? যে বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে এসে পানি পড়ছে। ঘুম ঘুম চোখে চোখ খুলে দেখে ওর সৎমা পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝে গেলাম পানি কোথা থেকে পড়েছিল। আকাশের মা বলল, কিরে লাট সাহেবের ছেলে, সকাল কি হয় নাই এখনো? কয়টা বাজে খেয়াল আছে তোর? কাজে যাচ্ছিস না কেন? মা, একটু ঘুমাতে দাও না। ওকে ঘুমা, তোর আজকে ঘরে কিছুই মিলবে না। মা, তুমি এমন করো কেন? কেমন করি? কাজে না গিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ঘরের বাজার সদায়ের টাকা তোর কোন বাবা দিবে শুনি? তোর বাবা যা কামাই করে সব তো আমাদের খরচে লেগে যায়। তোর জন্য এক্সট্রা করে সবকিছু করতে পারবো না। নিজের সমস্ত কিছু নিজে রোজগার করে আন, তাহলে ঘরে খাবার জুটবে। ওকে মা, কাজে যাচ্ছি, তুমি নাস্তা দাও। আকাশের মা বলল, নাস্তা আমরা খেয়ে নিয়েছি, নাস্তা ছাড়া কাজে যা, না হয় রাতের খাবারও জুটবে না কপালে। বলে চলে গেল রুম থেকে। মার কথা শুনে আকাশের চোখে পানি চলে এলো। যেমনই হোক, আপন মা না হোক, সৎ মা হোক, তারপরেও তো মা। কিভাবে পারে উনি এমন ধারা করতে আমার সাথে? ওনারও তো একটা মেয়ে আছে, ওর জন্য তো সবসময় সবকিছু রেডি থাকে। কিন্তু আমার কপালে সামান্য নাস্তাটুকুও জোটে না। আজ মা যদি বেঁচে থাকতো, এমন ধারা কোনোদিন আমার সাথে করতো না। ফ্রেশ হয়ে কাজে চলে গেলাম। দুপুরে হালকা কলা পাউরুটি খেয়ে চালিয়ে দিলাম। রাতের বেলায় যথাসময়ে কাজ শেষ করে হেঁটে হেঁটে আসছি। কালকে সে জায়গাটায় এসে বসে আছি মাপসুরায়ের জন্য। মাপসুরা বলেছিল আজকেও একই সময়ে আসবে। বসে আছি, কিন্তু পেটের ক্ষুধায় কলিজা বের হয়ে যাচ্ছে। একটু পর অদৃশ্য থেকে আওয়াজ আসলো, তুমি এসে গেছো আকাশ? হ্যাঁ, অনেক আগেই এসে গেছি, কিন্তু আপনার এত দেরি হলো যে? আরে আর বলো না, পরিপালক থেকে আসার সময় কয়েকজনের কাছে ধরা পড়ে যেতাম। তারা আমাকে দেখে আমার পিছু নেয়, তাই ওদেরকে ঘুরিয়ে অন্য পথে পাঠিয়ে তারপর আমি জমিনে এসে পড়ি। ও আচ্ছা, তুমি আমার সামনে আসো। আচ্ছা আসছি, তবে তুমি চোখ বন্ধ করো। আচ্ছা। একটু পর মামসুরা কালকের মতো সাদা একটা ড্রেস পরে আমার পাশে এসে বসলো। মামসুরা বলল, কি হয়েছে তোমার? চেহারার এমন 12টা কেন বেঁচে আছে? আসলে সকালে কিছু খেয়ে বের হয়নি, তার মধ্যে দুপুরে যা খেয়েছি সব হজম হয়ে গেছে। পেটে কিছু নেই, অনেক খিদে পেয়েছে। মামসুরা বলল, আচ্ছা দাঁড়াও, তুমি চোখ বন্ধ করো। আবার কেন চোখ বন্ধ করব? করতে বলেছি করো না। আচ্ছা শোনো, চোখ খুলবে না পেট ভরার আগ পর্যন্ত, আর তোমার প্রিয় খাবারের নামগুলো মনে করতে থাকবে। আমিও পোলাও, তারপর গরুর কলিজা ভুনার কথা মনে করলাম। হঠাৎ মনে হচ্ছে সমস্ত কিছু আমার সামনে চলে আসলো। আমিও খেতে বসে গেলাম, আর আমার মনে হচ্ছে আমি পোলাও, তারপর গরুর কলিজা ভুনা খাচ্ছি। একদম গলা পর্যন্ত খেলাম, পেটে আর এক ফোঁটা জায়গা নেই।
এরপর মাপসুরা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, পেট ভরেছে তোমার? আকাশ খুশি হয়ে বলল, হ্যাঁ। আকাশের শরম লাগছে, কি করলাম আমি এত সময় ধরে? একটা পরীকে কিস করলাম, কিন্তু আকাশের কেন জানি মাপসুরাকে কিস করার সময় তার মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না। মাপসুরা বলল, এই লজ্জা পাচ্ছ কেন? আমিই তো। আকাশ বলল, আচ্ছা মাপসুরা, আপনি এত ভালো কেন? কোথায় আমি এত ভালো? আপনি অনেক ভালো। আপনার মতো যদি সবাই ভালো হতো, বিশেষ করে আমার সৎমাটা। মাপসুরা বলল, কেন, কি হয়েছে তোমার সৎমার? সে অনেক কাহিনী। আচ্ছা দাঁড়াও 1 মিনিট বলে আমার কপালে হাত রাখলো। তারপর বলল, তোমার মা তো আস্ত একটা বদ। তোমার সাথে এত অন্যায় করে কেন? সকালবেলা তোমাকে খেতে পর্যন্ত দেয়নি। আকাশ তো পুরো অবাক হয়ে গেল। আপনি জানলেন কি করে? এই তো তোমার মাথায় হাত দিয়ে সব দেখে নিলাম। কি বলেন? হ্যাঁ, আমরা কারো মাথায় হাত দিলে তার সব পড়ে ফেলতে পারি। আর শোনো, তোমার মাকে আমি সাইজ করে ফেলবো। তুমি চিন্তা করো না, প্লিজ। না না, কিছু করবেন না, উনি আমার মা। আরে তেমন কোনো ক্ষতি করব না, জাস্ট তোমাকে যাতে কষ্ট না দেয় সেই ব্যবস্থা করব। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা একটা কথা বলেন তো, আপনার ঠোঁট জোড়া এত মিষ্টি কেন? কারণ আমরা সবসময় মধু পান করি। আমাদের রাজ্যে সবকিছু নোংর আছে, আর আমাদের পরিপালকের সবার ঠোঁটই মিষ্টি। আচ্ছা, আপনি তো জমিনে এসেছেন আপনার অর্ধাঙ্গিনী খুঁজতে, তো পেলেন তাকে? মাপসুরা বলল, হ্যাঁ পেয়েছি। তো কোথায় উনি, আর কেমন দেখতে? মাপসুরা বলল, আমার পাশেই বসে আছে, অনেক সুন্দর দেখতে, খুব মায়াবী চেহারা। আকাশ বলল, মানে বুঝলাম না, আপনার পাশে বসে আছে মানে? তোমারে তো বুঝতে হবে না, সময় হলে সব বুঝে যাবে। আর শুনো, এখন থেকে আপনি করবা না, তুমি করেই বলবা, বুঝেছ? আচ্ছা, কিন্তু আমার তো বেশি বয়স হয়নি, আপনি তো আমার বড় হবেন মনে হয়। মাপসুরা রাগান্বিত হয়ে বলল, আবার আপনি? আচ্ছা তুমি। হ্যাঁ, আমি তোমার অনেক বড় হব। অনেক বড় বলতে কত বড়? কম করে হলেও 200 বছরের বড় হব। কি কি বলছেন? হ্যাঁ, আমাদের পরিপালকে এখন আমার বিয়ের বয়স হয়নি। কি বলছে? সবকিছু যেন মাথার উপর দিয়ে গেল। 200 বছর, এখনো বিয়ের বয়স হয়নি? আচ্ছা শোনো, কাল থেকে আমি জমিনে যে কোনো সময় আসতে পারবো। তোমার যখন কোনো প্রয়োজন হবে আমাকে স্মরণ করবে, কেমন? আচ্ছা, তা না হয় করলাম, কিন্তু তুমি তো বলেছিলে রাতের বেলায় ছাড়া আসতে পারবে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আজকে গেলে বাবা আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিবে, তারপর থেকে আমি যে কোনো সময় জমিনে আসতে পারবো। ও, তাহলে তো ভালোই হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আজকে আমি উঠি, পরিপালকের দরজা বন্ধ করে দিবে, পরে আবার যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে যাও, আমি যাচ্ছি, কিন্তু তুমি কোনো মেয়ের দিকে তাকাবে না, বলে দিলাম। তাকালে কিন্তু একদম তোমার চোখ তুলে ফেলবো। আকাশ বলল, আচ্ছা ঠিক আছে। মাপসুরা বলল, চোখ বন্ধ করো। তারপর আকাশ তার চোখ বন্ধ করলো। এরপর মাপসুরা চলে গেল। আজকেও অনেক দেরি হয়ে গেছে, বাসায় গেলে আম্মু চেঁচামেচি করবে। দূর, করলে করুক, তাতে সমস্যা নেই। এত সুন্দর একটা সময় উপভোগ করলাম, তার কাছে আম্মু সামান্য বকা কিছুই না। বাসায় চলে গেলাম। আম্মু ঝাড়লো কতক্ষণ, তারপর খেয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে আবার প্রতিদিনের ন্যায় কাজে চলে গেলাম। কাজ করছি, এমন সময় সাজ্জাদের ফোনটা রিসিভ করে, হ্যাঁ সাজ্জাদ বল। কোথায় তুই? কেন, দোকানে? এখন একটু ফার্মগেটে আয়, কাজ আছে। আচ্ছা দাঁড়া, মানিকের থেকে ছুটি নিয়ে আসছি। তারপর 1 ঘন্টার জন্য ছুটি নিয়ে চলে গেলাম। ফার্মগেট পৌঁছে সাজ্জাদকে ফোন দিলাম। কোথায় তুই? এই তো রাস্তার এই পারে, শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি, তোকে দেখতে পাচ্ছি আমি। রাস্তা ক্রস করে এই পাশে চলে আয়। আচ্ছা দাঁড়া আসছি, বলে ফোন রেখে রাস্তা ক্রস করব। এমন সময় একটা বড় ট্রাক জোরে আমার দিকে তেড়ে আসলো। রাস্তার অন্য দিকে যাব, সেদিকে আবার অন্য রাস্তার গাড়ি চলাচল করছে। সামনে আগাবো, সামনে বড় গাড়িটা তেড়ে আসছে। কি করব বুঝতে পারছি না। মাথায় হাত দিয়ে বসে গেলাম, আর মাপসুরা এর কথা মনে করলাম। হঠাৎ দেখলাম ট্রাকটা আমার মাথার উপর দিয়ে চলে গেল। আমি তো অবাক। হঠাৎ পেছন থেকে কে একজন কাঁধে হাত দিয়ে আমাকে বলল, তুমি ঠিক আছো? আকাশ পেছনে ফিরে দেখে মাপসুরা। তুমি এখন এখানে কিভাবে আসলে? আর গাড়িটা মাথার উপর দিয়ে কিভাবে গেল? তোমাকে কালকে কি বলেছিলাম মনে নেই, যে আমি যে কোনো সময় এখন থেকে জমিনে আসতে পারবো, আর গাড়িটা আমি উড়িয়ে নিয়ে গেছি। আর তুমি এখন আমাকে স্মরণ করলে, তাই চলে এলাম, না হলে হয়তো তোমার বড় ধরনের বিপদ হয়ে যেত। ও হ্যাঁ, আশেপাশে দেখতে লাগলাম, সবাই তো স্বাভাবিক, কেউ এদিকে তাকাচ্ছেও না, কিন্তু এত বড় একটা গাড়ি যে মাথার উপর দিয়ে অস্বাভাবিকভাবে চলে গেল, কারোর চোখে কি পড়েনি? মাথায় কিছু কাজ করছে না। চিন্তার কোনো কারণ নেই, তুমি যা দেখেছো তার কেউ দেখেনি। এবার বুঝলাম মানুষ কেন স্বাভাবিক। আচ্ছা তুমি কোথায় যাচ্ছ? সাজ্জাদ ফোন করে কেন জানি আসতে বলেছে, চলো আমিও তোমার সাথে যাব। কি? সাজ্জাদ দেখলে কি বলবে? আর যদি জিজ্ঞাসা করে তুমি কে, তাহলে কি বলবো? কি বলবে? আর যাই বলার বলুক, ওটা আমার উপরে ছেড়ে দাও।
আমি দেখে নেব। এরপর জোর করে সে আমার সাথে গেল। সাজ্জাদ আমার জন্য ওয়েট করছে। মাপসুরাকে নিয়ে গেলাম। সাজ্জাদ মাপসুরাকে দেখে হা করে তাকিয়ে আছে। আকাশ বলল, কিরে এমন হা হয়ে আছিস কেন? তোর সাথের উনি কে রে? আরে তেমন কেউ না। মাপসুরা বলে উঠল, এই তেমন কেউ না মানে? আমি তোমার গার্লফ্রেন্ড। এটা বলতে এত লজ্জা কোথায়? সাজ্জাদ আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আকাশ মনে মনে ভাবল, মাপসুরা কি বলছে সব উল্টোপাল্টা। সাজ্জাদ বান্দরটা আমাকে কেলাবে এখন। এরপর সাজ্জাদ বলল, আকাশ একটু সাইডে আয় তো, কথা আছে। তারপর সাইডে গেলাম। কিরে তুই রিলেশন করিস, আমাকে একটাবার জানালিও না? আরে তেমন কিছু না, এখন তো বলবি। ধরা যে খেয়েছিস। আচ্ছা আকাশ, এত সুন্দর জিনিস তুই পাইলি কোথায় রে? তোকে পরে বলবো সবকিছু, এখন চল। সাজ্জাদ বলল, চল রেস্টুরেন্টে বসবো। তারপর তিনজন মিলে রেস্টুরেন্টে বসলাম। আকাশ বলল, কিরে এত জরুরি তলব করে ডাকলি? কারণ কিরে? দোস্ত আমার চাকরি হয়ে গেছে। কি বলিস কি? হ্যাঁ রে, চাকরি হওয়ার পরেই তোকে ফোন দিলাম, বাসায় যাইনি এখনো। তারপর তিনজন মিলে রেস্টুরেন্টে খেয়ে চলে এলাম। সাজ্জাদ চলে গেল। আমি আর মাপসুরা গাড়ি করে আমার কাজের দিকে যাচ্ছি। দুজনে রিকশায় বসে আছি। আচ্ছা মাপসুরা, তখন তুমি সাজ্জাদকে কি সব উল্টোপাল্টা বললে? তুমি নাকি আমার গার্লফ্রেন্ড। মাপসুরা বলল, ভুল কোথায় বলেছি? আমি তোমার গার্লফ্রেন্ডই তো, আর আমি তোমাকে ভালোবাসি। কি? মাপসুরার কথা যেন বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলছো তুমি এইসব? হ্যাঁ সত্যি বলতে আমিও মাপসুরাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আচ্ছা আজকে কাজে না গেলে হয় না? চলো না আমরা দুজন দূরে কোথাও থেকে ঘুরে আসি। মাপসুরা, কাজ যে করতেই হবে, না হয় রাতের খাবার জুটবে না কপালে। আচ্ছা দাঁড়াও, তোমার কাজ আমি করে দিচ্ছি। তারপর মাপসুরা ওর কোমর থেকে একটা লাঠি বের করে ঘোরালো। আমি দোকানে গিয়ে দেখি সব কাজ কমপ্লিট। মালিক বলল, কাজ শেষ, আজকে তোমার ছুটি। আমি তো পুরো অবাক। চলো এবার তো ঘুরতে যাবে। তারপর মাপসুরাকে নিয়ে অনেক জায়গায় ঘুরলাম সারাদিন। ঘুরে সন্ধ্যায় বাসায় চলে গেলাম। আর মাপসুরা বলল, আজকে রাতে বাসায় আসবে, জানালা খোলা রাখতে বলেছে। রাতে খেয়ে শুয়ে আছি। আজকে আর সেই জায়গায় গিয়ে বসলাম না, কারণ মাপসুরা বাসায় আসবে। হঠাৎ একটা আওয়াজ আসলো। আমার বাবুটা কি করে? এই তো শুয়ে আছি। তুমি এসেছো? হ্যাঁ। তারপর মাপসুরা রূপ পরিবর্তন করে আমার সামনে আসলো। এসেই আমাকে জড়িয়ে ধরলো। আমার বুকে মাথা রেখে শুয়ে আছে মাপসুরা। সারা রাত আমার সাথেই ছিল। ভোর 5টায় উঠে চলে গেল। আমি আবার ঘুমিয়ে গেলাম। সকাল 10টায় ঘুম ভাঙলো। পাশে মোবাইলটা ছিল, সেটা বের করে সময় দেখলাম কাজে যাওয়ার জন্য। কিন্তু সময় দেখে তো চোখ কপালে উঠে গেল। ইয়া আল্লাহ, এখন কি হবে? আজকে কাজে তো মনে হয় যাওয়া হবে না। আমি শিওর আজকে আমার সৎমা আমাকে বলি দিবে। কিন্তু এত সময় হয়ে গেছে, আম্মু এখনো ডাক দিল না। চুপি চুপি ফ্রেশ হয়ে ঘর থেকে চোরের মতো বের হয়ে যেতে নিলাম। দরজা দিয়ে বের হব এমন সময় আম্মু সামনে বলল, আমার ছেলেটা চোরের মতো কই যায়? কত বেলা হয়েছে, ক্ষুধা লাগে নাই বুঝি? আয় মা, তোকে খাবার বেড়ে দিচ্ছি। আম্মুর কথা শুনে তো মনে হয় এখনই স্ট্রোক করবে আকাশ। আম্মু কি বলছে এসব? ঝাড়ু দিয়ে না মেরে কি সব বলছে আমাকে। কোথাও একটু থেকে একটু টেরবেটের হলে কথা শোনানোর কমতি রাখে না। আজকে উনি কিনা এইসব বলছে। একে তো ঘুম থেকে উঠলাম দেরি করে, তার মধ্যে কাজে যাইনি। কি রে এমন করে চেয়ে আসিস কেন? তুই গিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। সব যেন মাথার উপর দিয়ে গেল। খাবার টেবিলে বসে আছি। আম্মু এসে খাবার বেড়ে দিল। আমি খাচ্ছি, আর আম্মু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, ইস আমার ছেলেটা কত শুকিয়ে গেছে। দেখি আর কিছু খাবার নে। আম্মুর কথা শুনে খাবার নাকে মুখে উঠে গেল। একটার পর একটা শখ খাচ্ছি। আম্মু তুমি ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? আম্মু বলল, হ্যাঁ। কেন? না, আমার কেন জানি মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই। আজকে তুমি অন্য ধরনের কথাবার্তা বলছো। ধুর, তা হতে যাবে কেন? আকাশ নাস্তা করে ওঠার সাথে সাথে আম্মু হাতে 5,000 টাকা ধরিয়ে দিয়ে বলল, যা এইগুলা দিয়ে নিজের যা মনে চায় তাই কিনিস। আমি তো মহা খুশি। সাথে সাথে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু আমাকে বলল, আমার পাগল ছেলে। তারপর বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হতেই দেখি মাপসুরা রিক্সা নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। তারপর মাপসুরের সাথে উঠে চলে গেলাম। মাপসুরা বলল, আম্মু কি তোমার সাথে এখন ভালো ব্যবহার করে? আকাশ বলল, হ্যাঁ, না করে কই যাবে। যে ডোজ দিয়েছি ভালো ব্যবহার ওনার বাপও করবে। তার মানে এগুলো সব তোমার কাজ? হ্যাঁ। তারপর সেদিন দুজনে মিলে অনেক ঘোরাঘুরি করলাম, শপিং করলাম। এভাবেই দিন কাটতে লাগলো। মাপসুরাকে বাসায়ও নিয়ে এসে পরিচয় করিয়ে দিলাম। আম্মুর সাথে তো খুব খাতির। এখন মাপসুরা বেশিরভাগ সময় আমার বাসায় থাকে, আর রাতের বেলা আসলে জানালা দিয়ে আসে, যেন কেউ টের না পায়। দোকানের চাকরিটা ছেড়ে দিয়েছি, অন্য একটা ভালো জায়গায় জবের জন্য ট্রাই করছি। হঠাৎ একদিন সাজ্জাদের সাথে দেখা হলো। দুই বন্ধু মিলে অনেক আড্ডা দিলাম। আচ্ছা
ভাবির ব্যাপারে কিছু বললি না যে? বলবো, তবে কোনো রিয়াক্ট করবি না। আচ্ছা ঠিক আছে। তারপর সবকিছু সাজ্জাদকে খুলে বললাম। সাজ্জাদ তো মনে হয় এই দুনিয়ায় নাই। কি বলছিস এসব? তুই কি জানিস ও তোরে এই জমিন থেকে নিয়ে যাবে, পরে কোনোদিন আর এই জমিনে আসতে পারবি না? কি বলিস কি এইসব? হ্যাঁ, ও তোকে নিয়ে চলে যাবে। তাহলে এখন কি করব? কি করবি? ছেড়ে দে। না, আমি এটা পারবো না। ওকে আমি অনেক ভালোবাসি। ওকে ছাড়লে আমি নিজেই মরে যাব। তাহলে তো মনে হচ্ছে তুই গেছিস। প্লিজ দোস্ত, এমন করে বলিস না। পারলে এমন কিছু একটা বলে দে যাতে করে সে আমার সাথে এই জমিনেই থাকে। আমার কাছে এমন কোনো সলিউশন নেই, তবে এক পরিচিত মানুষ আছে যে জিন পরিদের নিয়ে কাজকর্ম করে। ওনার সাথে কথা বললে হয়তো কিছু হতে পারে। আকাশ বলল, তাহলে তুই একটু কথা বলে দেখ। দাঁড়া, ফোন দে। তারপর ফোন দিলে সাজ্জাদ কথা বলে। সাজ্জাদ ফোন রেখে দিয়েছে। কি রে, কি বলল? এখনই গিয়ে ওনার সাথে দেখা করতে বলল। চল, এখনই গিয়ে দেখা করব। তারপর দুজনে মিলে দেখা করলাম, কিন্তু উনি যা বলল কিছুতেই মাথায় কাজ করছে না। কিভাবে করব আমি মাপসুরায়ের সাথে এসব? উনি বলল, মাপসুরাকে এই দুনিয়ায় রেখে দেওয়ার একটাই পথ, সেটা হচ্ছে মাপসুরার সাথে শারীরিক সম্পর্ক করা। আর মাপসুরায়ের মাথা থেকে একটা চুল কেটে এমন এক জায়গায় লুকিয়ে রাখবো যেটা আমি ছাড়া অন্য কেউ জানতে পারবে না। এরপর আকাশ বলল, কিন্তু এটা কিভাবে করব? না, আমি সব করতে পারবো না। লোকটা বলল, তাহলে বাদ দাও ওই মেয়ের চিন্তা। না না, আমি পারবো। এরপর লোকটা আবার বলল, এই ধরো, এটা নিয়ে যাও। এখানে কিছু মন্ত্রের পানি আছে। ওর সাথে ওইসব করার আগে কৌশলে এই পানিটা কিছুর সাথে মিশায় খাওয়াই দিবা, না হয় কোনোদিন ওর সাথে ওসব করতে পারবা না। আচ্ছা। তারপর সাজ্জাদকে নিয়ে বাসায় চলে আসলাম। মাথা যেন ভোবো করে ঘুরছে। মাপসুরা যদি আমাকে ভুল বোঝে, না, আমাকে এটা করতেই হবে। মাপসুরাকে নিজের করে পেতে হলে এটা আমাকে করতেই হবে। রাতের বেলায় মাপসুরা জানালা দিয়ে আসলো। আমার কলিজাটা কি করে? এই তো শুয়ে আছি। মাপসুরা এসে আমাকে জড়িয়ে ধরে, আমার বুকে শুয়ে গেল। মাপসুরা, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। তারপর একটা গ্লাসে করে শরবতের সাথে মন্ত্রের পানিটা মিশিয়ে দিলাম। মাপসুরা, ধরো, এটা তোমার জন্য। এটা কি? এটা শরবত। আমরা সবাই খেয়েছি, তোমার জন্য অল্প করে রেখে দিয়েছিলাম। আচ্ছা কলিজা, দাও। মাপসুরা গটগট করে পুরা গ্লাস খতম করে দিল। একটু পর মাপসুরা বলল, আকাশ, আমার কেমন জানি মাথা ঘুরছে, চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। এরপর মাপসুরা ধপ করে আমার বুকের উপর পড়ে গেল। লোকটা আমাকে যেমন যেমন বলে দিয়েছে আমি তেমন তেমনই করব। প্রথমে মাপসুরার সাথে শারীরিক সম্পর্ক করলাম, তারপর চুল কেটে বাসার বাগানের ছোট গাছটার নিচে পুঁতে রেখে আসলাম। তারপর এসে মাপসুরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কান্নার আওয়াজে ঘুম ভাঙে। উঠে দেখি মাপসুরা বিছানার এক কোণে বসে কান্না করছে। কি হয়েছে মাপসুরা? কি হয়েছে জানিস না ডোমের বাচ্চা? তুই কিভাবে পারলি আমার এমন ধারা সর্বনাশ করতে? কি ক্ষতি করেছিলাম আমি তোর? কান্না করছে আর বলছে কথাগুলো। মাপসুরা, তুমি শুনো একবার আমার কথা। কি শুনবো? হ্যাঁ, তোর মতো ছেলেকে ভালোবাসায় আমার ভুল ছিল। আমি আর কোনোদিন পরিপালকে যেতে পারবো না, আমার মা বাবাকে দেখতে পারবো না বলে সে আমার বুকে মারতে লাগলো। মাপসুরা, শুনো আমার কথা। মাপসুরা কোনো কথাই শুনছে না, বুকে মারছে আর খামচি দিচ্ছে। মাপসুরা আমার বুকে আঁচড় দিয়ে ছিঁড়ে ফেলছে। মাপসুরাকে এবার শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলাম। কলিজা, তুমি কি ভাবছো তোমাকে আমি এত সহজে ছেড়ে দিব? ভালোবাসি তোমাকে, নিজের করেই রাখবো। ছাড় তুই আমাকে, একদম স্পর্শ করার চেষ্টা করবি না। মাপসুরা নিজেকে ছাড়িয়ে নিল। মাপসুরা বলল, এবার দেখবি তুই আমার আসল রূপ। এতদিন ভালোবেসেছি তাই কিছু করিনি, এখন থেকে তোকে জ্বালিয়ে মারবো। আকাশ বলল, কলিজা, যা হওয়ার হয়েছে, চলো আমরা বিয়ে করে নতুন করে সংসার করি। না, ইম্পসিবল, তোর সাথে কোনোদিন আমি সংসার করব না। আকাশ বলল, ওকে, তুমি তো আর ওই পরিপালকে যেতে পারবে না, কিন্তু রাতে যে তোমাকে আদর করেছি, যখন বাবু হবে তোমাকে তখন মানুষ ছিছি করবে। এই না না, আমি তোমাকে বিয়ে করব। আকাশ বলল, এই তো এবার এসেছো লাইনে। মাপসুরা বলল, খচ্চর বেটা, বিয়ে তো করবো, কিন্তু খালি একবার আমাবস্যা আসতে দে, পরে তোর গলা কেটে সেই রক্ত দিয়ে গোসল করে পরিপালকে যাওয়ার জন্য টিকিট করব। আকাশ এরপর মাপসুরাকে বিয়ে করে নেয়। কোর্টে তাদের বিয়ে হয়। বিয়ের সময় আকাশের মা বাবা সবাই ছিল, কিন্তু মাপসুরায়ের কেউ ছিল না। বিয়ে করে মাপসুরাকে বাড়িতে নিয়ে আসে। আর আকাশের মাও এখন ভালো হয়ে গেছে। ওর মা ভালো হয়েছিল সেদিনের পর থেকে, যেদিন থেকে মাপসুরা আকাশের মাকে শিক্ষা দিয়েছিল। মাপসুরা রুমে বসে আছে। আজ আমার বাসর রাত। রুমে ঢুকে দেখি মাপসুরা খাটের উপরে বসে বসে আচার খাচ্ছে। আচার খাচ্ছে ভালো কথা, কিন্তু সারা হাত মুখ এভাবে মাখিয়েছে যে মনে হচ্ছে ও কোনো ছোট বাচ্চা। এই মাপসুরা, কি করছো কি সব? আমার দিকে ঘুরে তাকালো, আবার আচার খাওয়ায় মন দিল।
আজব তো, মনে হয় আমি ওকে বলিনি। মাপসুরা, তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি। হ্যাঁ বলো, কি করছো কি তুমি? কি করব? আচার খাচ্ছি। তা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু সারা হাতে মুখে লাগিয়ে তোমার আচার খেতে হবে কেন? কোথায় সারা হাতে মুখে লাগিয়েছি? তোমার মুখে হাত দিয়ে দেখো কোথায় কোথায় আচার লাগিয়েছ। মাপসুরা মুখে হাত দিয়ে খুঁজতে লাগলো, কিন্তু খুঁজে পাচ্ছে না। খুঁজে না পেয়ে আকাশের দিকে জিজ্ঞাসানু দৃষ্টিতে তাকালো। দাঁড়াও দেখাচ্ছি বলে মাপসুরার ঠোঁটের দিকে এগিয়ে যেতে থাকে। মাপসুরা ছোট বাচ্চার মতো চুপ করে বসে আছে। আকাশ হঠাৎ করে মাপসুরার ঠোঁটের পাশে লেগে থাকা আচারের টুকরোটা নিজের ঠোঁট লাগিয়ে নিয়ে নেয় আর মাপসুরার ঠোঁট কামড়ে দেয়। ওই ডুমের বাচ্চা, তুই আমার ঠোঁটে কামড় দিলি কেন? বলে আকাশকে মারতে থাকে। আকাশ মাপসুরার হাতগুলো শক্ত করে চেপে ধরে, পিছন থেকে ওকে জড়িয়ে ধরল। ছাড় বলছি, তোকে আমি ভালোবাসি না। আর তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? তুমি না বাসলে নাই, আমি তো বাসি, আর আমি তোমার বর, তাই তোমাকে জড়িয়ে ধরেছি। আসছে বর, কলিজাটা আমার। যা হয়েছে হয়েছে, ভুলে যাও সবকিছু। চলো না, আমরা দুজন নতুন করে সবকিছু শুরু করি। কখনোই না। আর কিসের শুরু, আর কিসের শেষ? 1 বছর, তারপর আমি তোকে ছেড়ে চলে যাব। তোর বাচ্চা হলে তোকে দিয়ে আমি চলে যাব, যেদিকে চোখ যায়। আকাশ বলল, এখনো অনেক দেরি, আর তার জন্য তো ভালো করে প্ল্যান করতে হবে। বলে মাপসুরাকে খাটের উপরে ফেলে দেয়। মাপসুরা চুপচাপ শুয়ে আছে, কারণ সে এখন নিরুপায়। ওর কিছু করার ক্ষমতা নেই এখন। মাপসুরায়ের চুলে নিজের মুখ গুজে দেয়। আকাশের মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ঘ্রাণ কোনো কিছু থাকলে সেটা হচ্ছে মাপসুরায়ের চুলের ঘ্রাণ। আকাশ মাপসুরায়ের ঘাড়ে থুতনিতে বাদ দেন। বুঝেনি তো স্বামী স্ত্রীর মাঝে কি হতে পারে। তারপর আকাশ মাপসুরাকে নিজের বাহু ডোরে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন চলতে থাকে। অন্যদিকে মাপসুরায়ের বাবা মা পেরেশান হয়ে যাচ্ছে। মাপসুরা কেন বাড়িতে ফিরছে না। পরে ওনারাও জমিনে নেমে আসে। তারপর মাপসুরায়ের খোঁজে বের হয়। খুঁজতে খুঁজতে তারা মাপসুরার কাছে চলে যায়। আকাশ তখন ঘরে ছিল না। মাপসুরায়ের বাবা বলল, মাপসুরা, এটা কিভাবে করতে পারলি তুই? বাবা, আমি ইচ্ছে করে এমন করিনি, সবগুলা ওই ডুমের বাচ্চাটা প্ল্যান করে করেছে। এরপর সে তার বাবাকে সবকিছু খুলে বলে। মাপসুরায়ের বাবা বলল, আচ্ছা তাহলে শোন, এই নে। এরপর একটা বই দিয়ে বলল, এই জিনিসটা তোর কাছে রাখ। এর মধ্যে কয়েকটা মন্ত্র আছে। তার মধ্যে একটা মন্ত্র হারানো শক্তি ফিরে পাওয়ার। সেটা 3 মাস নাগাতার রাত 12টার পরে পড়বি। আর পড়ার সময় খেয়াল রাখবি যাতে করে আকাশ না দেখে, কারণ তুই মন্ত্র পড়ার সময় তোর চোখগুলো সবুজ হয়ে যাবে, আর কেউ দেখলে সাথে সাথে জ্ঞান হারাবে। আর শোন, আকাশকে বলি দিব সামনের অমাবস্যা রাতে, সেটাও মাথায় রাখিস। তার আগে দুঃশক্তি ফিরে পাওয়া যায়। মাপসুরা বলল, আচ্ছা বাবা। এরপর মাপসুরার বাবা বলল, আচ্ছা থাক, আমরা চলে যাচ্ছি, আর মাঝে মাঝে তোর সাথে এসে দেখা করে যাব। তারপর তারা চলে যেতে লাগলো। দরজার সামনে আকাশের মুখোমুখি হয়। আকাশ বলল, এ কি, আপনারা কারা? মাপসুরা তখন দৌড়ে এসে বলে, এনারা আমার মা বাবা। তারপর দুজনের পায়ে ধরে সালাম করে আকাশ। বাবা, আপনারা কোথায় যাচ্ছেন এই ভর দুপুরে? মাপসুরায়ের বাবা বলল, আমরা চলে যাচ্ছি। কি বলছেন, চলে যাবেন মানে? আজই তো আসলেন। না, আসলে অনেক কাজ রয়েছে হাতে। বাবা, অন্তত দুপুরে খাবারটা খেয়ে যান। আচ্ছা, তুমি যখন এত করে জোর করছো তাহলে খেয়ে যায়। তারপর দুপুরে তিনারা খেয়ে চলে গেলেন। মাপসুরা রুমে বসে বসে সাজুগুজু করছে। আকাশ পেছন থেকে গিয়ে মাপসুরাকে জড়িয়ে ধরে। মাপসুরায়ের হাতে থাকা একটা সেফটি পিন সেটা দিয়ে আকাশের ঘাড়ে ঢুকিয়ে দেয়। আকাশ ব্যথায় তাড়াতাড়ি মাপসুরাকে ছেড়ে দেয়। মাপসুরা, কি করলে তুমি এটা? ঘাড় থেকে রক্ত বের হয়ে পড়ছে। ব্যথায় যেন আকাশের দম বের হয়ে যাবে। আরো ছোট জিনিস মাংসপেশির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তোকে কতবার বারণ করেছি, তোকে আমি ভালোবাসি না, তাও কেন তুই আমার সাথে জোরাজোরি করিস? তাই বলে তুমি আমাকে এভাবে সেফটি পিন দিয়ে খোঁচা দিবে? হ্যাঁ, এবার তো কম করেছি, সামনের বার থেকে আরো বড় কিছু করব। আকাশ রুম থেকে বের হয়ে যায়। রক্তে ঘাড়ের এক পাশ পুরো ভিজে গেছে। মাপসুরা মনে মনে ভাবতে লাগলো, ইস, বেশি হয়ে গেল না তো? ঘাড় বেয়ে রক্ত বের হচ্ছে কিভাবে? আমার জীবনটা নষ্ট করে দিয়েছে একদম। ওর জন্য এই শাস্তি কম হয়েছে। ওকে তো আমি মেরে ফেলবো, ওটাই হবে ওর জন্য উপযুক্ত শাস্তি। আকাশ ওর মার কাছে যায়। মা, দেখো তো কি হয়েছে। বাবা, কি করে হলো এটা তোর? আরে মা, বলো না, কোথায় যেন একটা খোঁচা লেগেছে। আকাশের মা ফার্স্ট এইড বক্স বের করে আকাশের ঘাড়টা মুছে দেয় আর মলম দিয়ে ছোট করে ব্যান্ডেজ করে দেয়। আকাশ এই অবস্থায় ঘর থেকে বের হয়ে যায়। রাত 10টা বাজে, এখনো বাসায় আসে না। মাপসুরায়ের খোদায় পেট ফেটে যাচ্ছে, কারণ আকাশের সাথে বিয়ে হওয়ার পর থেকে আকাশ জোর করে নিজের হাতে খাইয়ে দিত। আকাশের হাতে খেতে খেতে ওর অভ্যাস হয়ে গেছে। রাত 11টা বাজে, আকাশ এখনো বাসায় আসেনি। এদিকে মাপসুরায়ের অবস্থা খারাপ, খিদে যে লেগেছে ওর।
মনে হয় পেটের মধ্যে ইঁদুর হট্টগোল শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। মাপসুরা না খেয়ে শুয়ে আছে। একটু পর দরজায় কে যেন খটখটায়। মাপসুরা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে আকাশ। এত সময় কোথায় ছিলে তুমি? আকাশ কোনো কথা বলে না, চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়ে। আকাশের পিছনে পিছনে মাপসুরাও রুমে আসে। তুমি শুয়ে পড়লে যে? আমার খিদে পেয়েছে, আমাকে খাওয়াবে কে? আকাশ কোনো কথা না বলে কাঁথা মুড়ি দিয়ে অন্য কাত হয়ে শুয়ে পড়ে। আকাশ, ওই সময়ের জন্য সরি। আকাশ তবুও চুপ করে থাকে। আকাশ প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও। আকাশ এবারও চুপ। মাপসুরা এবার ফ্লোরে বসে কান্না করে দেয়। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাইয়ে দাও। আকাশ এবার বলল, এই মেয়ে, কানের সামনে প্যান প্যান না করে দূরে গিয়ে প্যান প্যান করো। এমনিতে আমার শরীর খারাপ, আমি এখন ঘুমাবো, ঘুমে ডিস্টার্ব করবা না। মাপসুরা উঠে চলে যায় রুম থেকে। আকাশ ভাবল, কিরে, মেয়েটার আর কোনো আওয়াজ পাচ্ছি না, মেয়েটা গেল কোথায়? ধুর, যেখানে যাওয়ার যাক, আমার কি, ভালোবাসি তাই বলে এমন দাম দিবে আমার ভালোবাসার? মাপসুরা রুম থেকে চলে আসে, কারণ এখন মন্ত্র পাঠ করার সময় হয়ে এসেছে। তাই আকাশের সামনে থাকলে চলবে না। তাই সে একটা নির্জন জায়গায় চলে আসে। আকাশ ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত 1টা, চোখটা মাত্র লেগে এসেছে। এমন সময় কেউ একজন তার গায়ের কাঁথা সরিয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে। আকাশ ঘুরে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আকাশ লক্ষ্য করে দেখে মাপসুরা গালে হাত দিয়ে বসে আছে। কি সমস্যা তোমার? হ্যাঁ, আমাকে না বারণ করেছো? তুমি আমায় ভালোবাসো না? আর তোমার সাথেও যেন এইসব রসিকতা না করি। মাপসুরা গালে হাত দিয়ে কান্না করে দিয়েছে। হ্যাঁ, ভালোবাসি না তো, কিন্তু আমার যে ঘুম আসছে না, তোমাকে জড়িয়ে ধরতে ধরতে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। আকাশ বলল, তো আমি কি করব? ঘুম আসলে আসুক, না আসলে না আসুক, সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি আমাকে জড়িয়ে ধরতে পারবে না। আর বেবিটা হলে তুমি তারপর যেখানে খুশি চলে যেও, সমস্যা নেই। মাপসুরা বলল, সে তো যাব, কিন্তু এখন আমি জড়িয়ে ধরে ঘুমাবো। আমার তোমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না। সরি, তা হচ্ছে না। না, আমি জড়িয়ে ধরে ঘুমাবো। দরকার হয় তুমি আমাকে আরো 2টা থাপ্পড় দাও, তাও জড়িয়ে ধরতে দাও। ধুর, শান্তিমতো ঘুমাতেও পারবো না। রাগ করে বিছানা ছেড়ে উঠে চলে যায়। উঠে বারান্দায় চলে যায়। মাপসুরা বিছানায় বসে আছে আর আকাশের গোষ্ঠী উদ্ধার করছে। ডুমের বাচ্চা করে কেমন দেখো না, কি ভাব, জড়িয়ে ধরেছি বলে ঘুম আসে না। না হয় রাম ছাগল তোকে আমি কোনোদিন জড়িয়ে ধরতাম না। অন্যদিকে আকাশ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কেমন মেয়ে রে বাবা, রাগ করছে, কোথায় রাগ ভাঙাবে তা না, উল্টো আরো বলে কিনা বেবি হলে ছেড়ে দিয়ে চলে যাবে। কিন্তু এখন ঘুম আসে না দেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে। যদি ভালোবেসে বলতো তাহলে ঠিকই দিতাম। বেশ কিছুক্ষণ পর আকাশ রুমে গিয়ে দেখে মাপসুরা ছোট বাচ্চার মতো জড়সড় হয়ে ঘুমিয়ে আছে, বালিশকে জড়িয়ে ধরে। ইস, কি মায়াবী লাগছে দেখতে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে সারা কপালে কিস করতে, কিন্তু না, করা যাবে না। আমি তো ওর উপর রেগে আছি। আকাশ সোফায় গিয়ে শুয়ে পড়ে। সকালে উঠে আবার বের হয়ে চলে যায় নতুন চাকরিতে, কারণ গতকালকে সারাদিন সময় নিয়ে জব খুঁজেছে। ভালো একটা জব পেয়েও গেছে। একটা ছোটখাটো অফিসের ম্যানেজার পদে সে চাকরি পেয়েছে। অন্যদিকে মাপসুরা সকালে উঠে আকাশকে কোথাও দেখতে পায় না। কিরে, গেল কোথায়? এখন আমাকে সকালের নাস্তা কে খাইয়ে দেবে? না, আম্মুর কাছে গিয়ে জিজ্ঞাসা করি, আম্মু আম্মু, আকাশ কোথায় গেছে? মারে, সে তো বলে গেছে আজ থেকে নাকি নতুন চাকরিতে জয়েন করবে, তাই অফিসে গেছে হয়তো। কি? মনে মনে বলল, খাটাস একটা, নতুন চাকরি পেয়েছে, অথচ আমাকে একটা বারও বলল না। ঘরের বউয়ের কথা ভুলেই গেছে। ধুর ধুর, কি বলছি আমি তো ওর বউ না। খালি 1 বছরই না। আম্মু, আকাশ তো চলে গেছে আমাকে না খাইয়ে দিয়ে। এখন সকালে নাস্তা কে খাইয়ে দিবে আমাকে? কেন রে, আমরা কি মরে গেছি নাকি? আকাশ খাইয়ে যায়নি বলে কি আমরা তোকে না খাইয়ে রেখে দিব? তারপর আকাশের মা মাপসুরাকে নিজ হাতে খাইয়ে দেয়। আকাশ অনেক রাত করে বাসায় আসে। মাপসুরা রুমে বসে আছে, কিন্তু মাপসুরার সাথে একটা কথাও বলল না। সে এসে ওয়াশরুমে ঢুকে পড়ে। মাপসুরা ভাবল, কিরে, ও আমার সাথে কথা বলল না কেন? আগে তো সবসময় আমাকে জ্বালিয়ে শেষ করত, কিন্তু এখন এমন চুপচাপ কেন হয়ে গেছে? আকাশ ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেয়ে নেয়। মাপসুরাকে একবারও জিজ্ঞাসা করেনি সে খেয়েছে কিনা, দরকারও মনে করে না সে। আকাশ খাবার খাচ্ছে, কিন্তু মাপসুরা এসে খাবার টেবিলের পাশে ঘুরঘুর করছে। আকাশ মনে মনে বলল, বাছা, ঘুরঘুর করে কোনো লাভ নেই। তোমাকে ভালোবাসা শিখিয়ে তারপর ছাড়বো। ভালো না বেসে যাবে কোথায় তুমি? তারপর রুমে এসে শুয়ে পড়ে। মাপসুরায় সাহস হচ্ছে না যে আকাশকে বলতে সে জড়িয়ে ধরে ঘুম যাবে। আকাশ ঘুমিয়ে পড়ে। এভাবে দিন কাটতে থাকে। প্রায় 2 মাস কেটে যায়। আকাশ মাপসুরায়ের থেকে দূরে দূরে থাকে, তার সাথে মিশে না, দরকার ছাড়া কোনো কথাই বলে না। কিন্তু মাপসুরা গায়ে পড়ে আকাশের সাথে কথা বলে। মাপসুরা আস্তে আস্তে উপলব্ধি করতে পারে আকাশকে ছাড়া তার চলবে না, আর আকাশকে তার যে করেই হোক বসে আনতে হবে। না হয় আকাশ তার হাত থেকে ছুটে গেলে তার 12 বছরের সাধনা নষ্ট হয়ে যাবে। এত বছর পরে
যুগ সাধনা করার সময় এসেছে। কিন্তু একটা জিনিস মাথায় কাজ করে না ওর। আকাশের জন্য মনের কোনো এক জায়গায় ভালো লাগা কাজ করে। 11 অমাবস্যায় 11 জন পুরুষকে সে বলি দিয়েছে। কারণ হচ্ছে পরিপালকের সাধু বলেছিল যে 12 জন পুরুষকে বলি দিলে সে বিশাল এক প্রত্নতত্ত্ব হাসিল করবে। তার সাথে সাথে সে 100 শক্তিশালী পুরুষের সমান শক্তির অধিকারী হবে, যার ফলে সে সমস্ত পরিপালকে রাজ করতে পারবে। না, আকাশ আজকে আসলে ওকে নিজের করে নিব, যেভাবেই হোক। দরকার হয় নিজের শরীরের মোহে ভাসাবো, না হয় ও হাত থেকে দূরে চলে যাবে। আকাশ আজকে অফিসে কাজ বেশি থাকায় রাত হয়ে যায়। প্রায় 12টা পার হয়ে গেছে। রোডে তেমন গাড়ি ঘোড়াও পাচ্ছে না। আজ মনে হয় হেঁটে হেঁটে বাসায় যেতে হবে। হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দেয়। মাকসুরা বলল, ধুর, আকাশটা এখনো আসছে না কেন? অন্যদিকে আমার মন্ত্র পাঠেরও সময় বেরিয়ে যাচ্ছে। না, মন্ত্রটা পাঠ করে ফেলি। মাকসুরা ওর মন্ত্র পাঠের স্থানে চলে যায়। মাকসুরা মন্ত্র পাঠ করা শুরু করে। আজ প্রায় 2 মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে সে মন্ত্র পাঠ করছে। আর কিছুদিন মন্ত্র পাঠ করলে সে আবার তার শক্তি ফিরে পাবে। মাকসুরা মন্ত্র পাঠ করছে আর তার চোখ জোড়া সবুজ হয়ে গেছে। চোখ থেকে আলো জ্বলছে। আকাশ হঠাৎ করে ঘরে পৌঁছে দেখে বাগানের পাশের একটা জায়গায় আলো জ্বলছে। পরে সে চুপি চুপি সেখানে যায় আর গিয়ে দেখে মাকসুরা একটা বই খুলে কি যেন পাঠ করছে। আর তার চোখ জোড়া থেকে এক ধরনের সবুজ আলো বের হয়ে আশেপাশের জায়গাটা আলোকিত হয়ে আছে। আকাশ তো সাথে সাথে ভয় পেয়ে যায়। সে সেখানে চুপ করে লুকিয়ে থাকে। তার মানে মাকসুরা আমার অগোচরে এইসব কার্যক্রম চালাচ্ছে। মাকসুরা মন্ত্রপাঠ করে তাড়াতাড়ি ঘরে গিয়ে আলমারিতে বইটা লুকিয়ে রেখে দেয়, কারণ যে কোনো সময় আকাশ চলে আসবে। কিন্তু আকাশ যে এসে গেছে সে জানে না। আকাশ লক্ষ্য করে মাকসুরা আলমারিতে বইটা রেখেছে। মনে মনে ঠিক করে, না, আমার এই বইটা দেখতে হবে। এই বইয়ের মধ্যে কি আছে যা মাকসুরা এমন রাতের বেলায় নির্জনে বসে পাঠ করেছে। কিন্তু মাকসুরাকে জানতে দেওয়া যাবে না। আকাশ ঘরে ঢোকে। মাকসুরা মাত্র বইটা রেখে খাটে গিয়ে বসেছে। আকাশ, তুমি কখন এলে? আকাশ বলল, এই তো মাত্রই। মাকসুরা খাট থেকে উঠে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, আকাশ, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। প্লিজ সবকিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও। তোমার অবহেলা আমি আর নিতে পারছি না। ভালোবাসো না হয় মেরে ফেলো, তাও নিজের করে নাও। বলে গা থেকে শাড়ির আঁচলটা মাটিতে ফেলে দেয়। এই, আমাকে আদর করো না? তোমার আদর পেতে খুব ইচ্ছে করছে আমার। আকাশ মাপসুরাইয়ের আঁচলটি মাটি থেকে গায়ে তুলে দেয়। মাপসুরা, যাও, মাফ করে দিয়েছি, কিন্তু এখন এইসব করা আমার দ্বারা সম্ভব না। সারাদিন কাজ করে এখন আর এইসবের জন্য কোনো শক্তি অবশিষ্ট বাকি নেই। প্লিজ আজকে না, অন্য কোনো দিন। মাপসুরা বলল, আচ্ছা ঠিক আছে, যাও, মেনে নিলাম। হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আকাশ ফ্রেশ হতে চলে যায় আর মাপসুরা খাবার রেডি করতে। মাপসুরা ভাবে, যাক, লাইনে আনতে পেরেছি। যে করেই হোক ওর মনে বিশ্বাস জোগাতে হবে। পুরোপুরি লাইনে আনতে হবে ওকে, না হয় খাটাসটাকে বলে দিতে পারবো না। আকাশ ভাবল, না, ওর চালে আমি পা দিব না। মাপসুরা, তোমার কি মনে হয় আমি বোকা? তুমি চাল চেলেই যাবে আর আমি কিছুই বুঝবো না? এটা কি করে হয়? আজ রাতে খালি তুমি ঘুমাও, তারপর দেখবো তোমার ওই বইটাতে কি আছে। তারপর মাপসুরা আকাশকে খাবার বেড়ে দেয় আর আকাশ খেয়ে এসে রুমে শুয়ে পড়ে। মাপসুরাও এসে শুয়ে পড়ে। মাপসুরা আকাশকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু আকাশ আজকে কিছু বলে না। তা না হলে ও সন্দেহ করবে। তারপর মাপসুরা ঘুমিয়ে গেলে চুপি চুপি গিয়ে আলমারিটা খুলে বইটা বের করে। বইটা নিয়ে ঘরের বাহিরে চলে আসে। তারপর বইটা ওপেন করে, কিন্তু কিছু সে বুঝতে পারছে না, কারণ লেখাগুলো অন্যরকম। আকাশ এমন লেখা এর আগে কোনোদিনও দেখেনি। এখন কি করবে সে? হঠাৎ সাজ্জাদের পরিচিত মানুষটার কথা মনে পড়ে। হ্যাঁ, উনি হয়তো বুঝতে পারে এতে কি লেখা আছে, কিন্তু বইটা নিয়ে গেলে তো আকাশ ধরা খেয়ে যাবে। তাই ফোনটা বের করে ছবি তুলে নেয় আর বইটা জায়গায় রেখে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে অফিস থেকে ছুটি নিয়ে গিয়ে সাজ্জাদ সহ ওই লোকটার কাছে যায় আর ফোনে তোলা বইয়ের ছবিগুলো দেখায়। লোকটা ফোনের ছবিগুলো দেখে মাথায় হাত দিয়ে ফেলে। আকাশ ভাই, আপনি তো শেষ। আকাশ বলে, মানে কি? কারণ আপনার ওয়াইফ তার হারানো শক্তি ফিরে পাওয়ার জন্য আবার ধ্যান করছে। কি? আকাশ তো পুরো অবাক হয়ে গেল। লোকটি বলল, অবাক হওয়ার মতো কথা তো এখনো কিছু বলিনি। আকাশ ভাই, এই যে বইয়ের ছবিগুলো দেখালেন, এটা হচ্ছে শুধু বই না, এটা আপনার জীবন। কারণ এতে পরিষ্কার লেখা আছে 12 বছর উপাসনা করলে 100 সাবলীল পুরুষের সমান শক্তি হাসিল করবে। আর তার জন্য 12 বছর মানে 1 যুগ। প্রতি বছরের অমাবস্যার রাতে একজন করে পুরুষ বলে দিতে হবে, তাহলে সে এই মহান শক্তির অধিকারী হবে। লোকটা আরো বলে, এবার আমি বুঝে গেছি ওই পরীর মাকসাদটা কি। সে আপনাকে বলে দিবে, আর আমার যতটুকু ধারণা এটাই তার শেষ বলি। পাঠকরা এবার বুঝেছেন তো বলির পাঠা কি? কারণ বইয়ের পাতায় কিছুটা নকশা আঁকা,
যেটাতে 11টা গণক পূরণ করা, বাকি খালি একটা। আকাশের তো মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমি এখন কি করব? আমি তোকে অন্ধের মতো ভালোবাসি। লোকটি বলল, এটি আটকানোর কোনো পথ নেই, কারণ অমাবস্যার রাতে সমস্ত অশরীরী শক্তি দ্বিগুণ হয়ে যায়। তবে যদি আপনি ওনাকে ভালোবাসা দিয়ে কাবু করতে পারেন তাহলে আটকানো সম্ভব, তা না হলে আপনি শেষ। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আপনাকে এর হাত থেকে রক্ষা করতে পারবে। আকাশ বলল, আমি ওকে ভালোবাসা দিয়ে কাবু করব। তারপর সাজ্জাদকে নিয়ে চলে আসে। আজকে আর অফিসে যায় না, কারণ মন মেজাজ একদম ভালো নেই। ভালোবাসতে গিয়ে নিজে জীবনের ক্ষতি করল সে। বাসায় গিয়ে দেখে মাকসুরা বসে বসে আম্মুর সাথে গল্প করছে। আকাশ সোজা নিজের রুমে চলে যায়, কারোর সাথে কোনো কথা বলে না। মাকসুরা ভাবে, কিরে আজ আবার আকাশের কি হলো? কাল তো ভালোই ছিল, আবার আজকে এই অসময়ে অফিস না করে বাসায় চলে আসছে। কারণ কি? আকাশ কি কিছু জেনে গেল না তো? না। উপরে গিয়ে দেখি আকাশ রুমে মনমরা হয়ে বসে আছে। না, ভালোবেসে যখন ভুল করেছি তাহলে ভুল দিয়েই ওকে শুদ্ধ করব, না হয় নিজের জীবন দিয়ে। মাকসুরা বলল, এই আকাশ, কি হয়েছে তোমার? আজ এমন অসময়ে বাড়িতে যে? আকাশ বলল, ভালো লাগছে না, তাই ছুটি নিয়ে চলে এসেছি। কি হয়েছে তোমার? দেখি আমার বাবুটার চোখ মুখে তো কালো করে রেখেছে কেন? আকাশ মনে মনে বলে, কেন করো এমন মিথ্যে আদিক্ষেতা? উপরে সমাদর করে লাভ কি যদি ভিতরটাই নষ্ট হয়? আচ্ছা মাকসুরা, আমি কি দেখতে খারাপ? আমি কি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না? কি বলছো তুমি এসব? হ্যাঁ, তুমি দেখতে খারাপ কেন হবে? তোমার মতো কিউট এই জগতে আর একটিও নেই। আর কে বলেছে ভালোবাসা পাওয়ার যোগ্য না? আকাশ বলল, একটু আমার কাছে আসো। আকাশের কাছে গিয়ে বসে মাকসুরা। আকাশ তারপর মাকসুরায়ের থুতনিতে হাত দিয়ে মাকসুরায়ের ঠোঁটে, চোখের পাপড়িতে ভালোবাসার পরশ এঁকে দেয়। আকাশের চোখ বেয়ে অঝরে পানি ঝরে পড়ছে, কারণ সবটাই মিথ্যা। সে এক মিথ্যের ভ্রমরে নিয়ে সংসার করছে। মাকসুরা তো অবাক, কি হয়েছে এই আকাশের আবার? এমন পাগলের মতো কেন করছে? এই কলিজার, এমন কেন করছো? আর কান্না কেন করছো? মাকসুরা, প্লিজ আজকে কোনো প্রশ্ন করো না, আজকে তোমার মতো ডুবে যেতে দাও। মাকসুরা, তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায়? দিব তো কলিজা, তুমি না ধরলে আমায় কে জড়িয়ে ধরবে? মাকসুরাকে অনেকটা সময় ধরে জড়িয়ে ধরে থাকে। মাকসুরারও কেন জানি খুব ভালো লাগছে। মাকসুরাকে জড়িয়ে ধরে কান্না করছে আকাশ। না, আর না, কান্না করব না, এবার তোমাকে সত্যি আমি ভালোবাসা উপলব্ধি করাবো। আকাশ হুট করে মাকসুরাকে ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। মাকসুরা তো পুরো থক হয়ে যায়, কি হচ্ছে সব? আকাশ সারাদিন আর ঘরে আসে না, বেশ রাত করে বাসায় ফিরে। মাকসুরা ঘুমিয়েছিল, তাই সেও এসে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে অফিসে চলে যায়। মাকসুরা তখনও ঘুমিয়েছিল। এভাবে আরো কিছুদিন চলে যায়। আকাশ একদম মনমরা হয়ে গেছে, কারো সাথে কোনো কথা বলে না, বিশেষ করে তো মাকসুরার সাথে একদমই না। কেমন একটা যেন পাগলের মতো হয়ে গেছে। রাতের বেলায় মাকসুরা ঘুমিয়ে গেলে বাসায় আসে, আবার সকালে মাকসুরা ঘুম থেকে উঠার আগে চলে যায়। মাকসুরা ভাবে, কিরে আকাশের কি হয়েছে? কিছুই তো বুঝে আসছে না। আকাশ কেমন যেন হয়ে গেছে। ও কি আমাকে উপলব্ধি করতে পারে না? না ওর অন্য কোথাও চক্কর চলছে? আগের মতো তেমন কথাবার্তা বলে না, কেমন ধরনের যেন একরোখা হয়ে গেছে। পাগল পাগল লাগে দেখতে ওকে। না অন্য কারোর সাথে রিলেশন আছে, তাই আমার সাথে ভালো করে কথা বলে না। না, এটা হতে পারে না। আমার স্বামীর ভাগ আমি কাউকে দিব না, ও খালি আমাকেই ভালোবাসবে। ওর উপরে শুধু আমার অধিকার আছে, আর কারণ নেই। মাকসুরাও আকাশকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে নিজেও জানে না এটা কেমন ভালোবাসা, কারণ সামনে অমাবস্যা চলে আসছে, আকাশকে বলি দিতে হবে। অন্যদিকে আকাশ বেশ রাত করে বাসায় আসে, আর আজকে মাকসুরা তার নিজের শক্তি ফিরে পেয়েছে। আকাশ রাতে বাসায় এসে দেখে মাকসুরা অন্যদিকে মুখ করে শুয়ে আছে। আকাশ মাকসুরাকে ডাক দেয়, মাকসুরা, এই মাকসুরা, তুমি কি ঘুমিয়ে গেছো? আজ অনেকদিন পর আকাশ মাকসুরার সাথে নিজ থেকে কথা বলেছে। মাকসুরা না বলে যখনই এই দিকে ফিরে, আকাশ মাকসুরাকে দেখে বিকট আওয়াজে চিৎকার মারে, কারণ মাকসুরায়ের চোখ জোড়া সবুজ হয়ে গেছে। মাকসুরায়ের চেহারা বিভৎস হয়ে গেছে, ওর মুখ থেকে আগুনের ফুলকি ঝরে ঝরে পড়ছে। মাকসুরা পৈশাচিক হাসি হাসছে, আর আকাশের গলা চিপে ধরে বলতে থাকে, কি মনে করেছিলি তুই? আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমার শক্তি নষ্ট করে দিলে সবকিছু দমে যাবে? এটা তোর ভুল ধারণা। এই যে দেখ, আমি আমার শক্তি ফিরে পেয়েছি। ওই দিন তো জোর করে আমার শরীর নিজের বশ করেছিস, আজ আমি জোর করে তোর শরীর বশ করব। আকাশের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে, কারণ মাকসুরা আকাশের গলা খুব জোরে চেপে ধরেছে। ওর নড়ার মতো শক্তিও নেই। মাকসুরা নিজের শরীর থেকে কাপড় খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়, আর আকাশের ঠোঁট জোড়া নিজের করে নেয়। আকাশ চুপ করে শুয়ে আছে, ওর মনে হচ্ছে ওর রুহ এখনই বের হয়ে যাবে। মাকসুরের ঠোঁট জোড়া অগ্নিশিখার মতো গরম হয়ে আছে। আকাশের যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কিন্তু তাও মাকসুরা ক্ষমা দিচ্ছে না। আকাশ আর সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। মাকসুরা লক্ষ্য করে
আকাশ আর কোনো রেসপন্স করছে না। কেমন লাগে এখন? নিজের মধ্যে সব প্রতিশোধ দমিয়ে রেখেছিলাম, আজ তা মাত্র উসুল করা শুরু করলাম। সামনে দেখো আরো কত কিছু হয়। মাপসুরা আকাশকে বিছানায় ফেলে ওয়াশরুমে চলে যায়, ফ্লোরে পড়ে থাকা কাপড়গুলো নিয়ে। মাপসুরা নিজের রূপে ফিরে এসেছে। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে আকাশ এখনো ওই অবস্থায় পড়ে আছে। মাপসুরার কেন জানি খারাপ লাগছে। একটু আগে তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান ছিল না। সে একটু আগে আকাশের সাথে কি করেছে? জগ থেকে পানি নিয়ে আকাশের মুখে ছিটা মারে। আকাশ আস্তে আস্তে চোখ খুলে দেখে মাপসুরা ওর সামনে, কিন্তু ওর ভয়ঙ্কর রূপটা এখন আর নেই। আকাশ চুপ করে আছে। মাপসুরা বলল, এই এখন কেমন লাগছে তোমার? আকাশ মনে মনে বলতে লাগলো, সাপের চামড়া পরিবর্তন হয় সময়কালে, কিন্তু এই মেয়ে রূপ পরিবর্তন করে মিনিটে মিনিটে। নিজে অত্যাচার করে এখন নিজেই জিজ্ঞাসা করছে কেমন লাগছে। জীবনের মানে হয়তো ফুরিয়ে এসেছে, আর কিছুদিন পর হয়তো আমার জীবনের ইতি ঘটবে, কিন্তু হাতে আর যতদিন সময় আছে তোমাকে ভালোবেসে যাব। তুমি আমার উপর যত অত্যাচারই করো না কেন। মাপসুরা এরপর বলল, এই কথা বলছো না যে? আকাশ বলল, কি বলবো, ভালো লাগছে না। এই আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুম যাব, আমার খুব মাথা ঘোরাচ্ছে। সে নিজেই আকাশকে জড়িয়ে ধরে আকাশের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। মাপসুরায়ের এমন আচরণের কারণ হচ্ছে আজ অনেকদিন পর সে নিজের শক্তি ফিরে পেয়েছে। এতদিন সে সবার মতো মানুষ ছিল, কিন্তু আজ থেকে আবার পরি হয়ে গেছে। অলৌকিক শক্তির প্রভাবে সে এমন আচরণ করেছে। এতটা শক্তির চাপ সে একসাথে নিতে পারেনি। না হয় সে আকাশের সাথে এইরূপ আচরণ করত না, কারণ সেও আকাশকে একটু হলেও ভালোবাসে। তবে এটা সত্যি যে ওর মনে আকাশের জন্য কিছুটা ক্ষোভ রয়েছে। আকাশও চুপ করে শুয়ে আছে, মাপসুরাকে জড়িয়ে ধরে। আচ্ছা মাপসুরা, একটা কথা জিজ্ঞেস করব, তার সঠিক উত্তর দিবে আমায়? হ্যাঁ দিব, বলো। তুমি কি আমায় সত্যি ভালোবাসো? সত্যি ভালোবাসি কিনা জানি না, আর এটা কি ভালোবাসা কিনা তাও জানি না। তবে এটা সত্য যে তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না, তোমার হাতে খাবার না খেলে আমার পেট ভরে না। মনের কোণে কোনো এক জায়গায় তোমাকে অবস্থান দিয়ে ফেলেছি। তবে হ্যাঁ, তুমি আমার জন্য 7 রাজার ধন। তোমার দ্বারাই আমার স্বপ্ন পূরণ হবে। আকাশ সবটাই জানে, কিন্তু মাপসুরাকে কিছু বুঝতে দিবে না। তুমি আমায় ভালোবাসো কিনা সেটা তুমি জানো না, তবে আমি তোমায় খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারবো। জীবন দিতে 2 মিনিটও ভাবতে হবে না আমার। মাপসুরা মনে মনে বলে, আমি তো তাই করব, তোমার জীবনই নিব। তোমার রক্তের বদলতে যে আমার 7 রাজার ধন মিলবে, তোমাকে যে মরতেই হবে। এরপর মাপসুরা বলল, কি বলছো কি তুমি এসব? জীবন দিবে মানে? তোমার কিছু হলে আমার কি হবে? আকাশ মনে মনে বলল, জীবন তো তুমিই নিবে, মিথ্যে আশ্বাস কেন দিচ্ছ? এরপর মুখে বলল, আরে না, কথার কথা বলেছি। মাপসুরা বলল, আমি আরো ভেবেছি কি না কি। এই আর একটাও কথা না, এখন ঘুমাবো দুজন। আকাশ বলল, আচ্ছা। তারপর দুজনে মিলে ঘুমিয়ে পড়ে। সকালে মাপসুরা ঘুম থেকে উঠে দেখে আকাশ চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মাপসুরা বলল, এই তুমি কেন কষ্ট করে চা আনতে গেলে? আকাশ মনে মনে বলল, কাল তো ভেবে নিয়েছি যতদিন সময় আছে তোমায় ভালোবেসে যাব। এরপর মুখে বলল, কেন আনতে পারি না বুঝি? এই না, তা কেন? কই দেখি দাও, আমার বরটা কষ্ট করে চা করে এনেছে। মাপসুরা চায়ে একটা চুমুক দেয়। চাটা অনেক মজার হয়েছে। খুশিতে আকাশের গালে একটা চুমু এঁকে দেয়। ইস, এত মজার চা মনে হয় এই জীবনের প্রথম খেলাম। এভাবেই চলতে থাকে। আকাশ এখন সব সময় মাপসুরায়ের দেখাশোনা করে। 3 বেলা ওকে খাইয়ে দেয়, মাঝে মাঝে ঘুরতেও নিয়ে যায়। দুজনে মিলে এক রিকশায় করে ঘুরে খুব মজা করে। আমাবস্যা প্রায় চলে এসেছে, আর মাত্র 2 দিন বাকি। আকাশের মনটা একদম ছোট হয়ে আছে। কাল বাদে পরশু সে আর এই দুনিয়ায় থাকবে না। তবে সে সন্তুষ্ট যে সে তার ভালোবাসার মানুষটার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আমাবস্যা চলে এসেছে। আজ রাতেই আমাবস্যা। মাপসুরায়ের বাবা মাও জমিনে আসে, তারপর মাপসুরায়ের কাছে যায়। আকাশ মাপসুরার বাবা মাকে পা ধরে সালাম করে। আজকে আকাশ অফিসে যায়নি। মাপসুরা, তোমরা কথা বলো, আমি একটু সাজ্জাদের সাথে কথা বলে আসছি। তারপর আকাশ ঘর থেকে বের হয়ে যায়। মাপসুরায়ের বাবা, কিরে পাঠাটাকে বলে দিবি কিভাবে? ওটা নিয়ে তোমরা চিন্তা করো না, আজ রাতে ওকে খাবারের মধ্যে সুরা মিশিয়ে দিব, মানে মন্ত্রের পানি। তারপর ওকে পরিপালকে নিয়ে গিয়ে পুরা পরিপালকে সবার সামনে বলে দিব। আকাশ লক্ষ্য করে তার ফোনটা বাসায় ফেলে রেখে এসেছে। ফোনটা নেওয়ার জন্য আবার বাসায় ফিরে যায়। তখনই মাপসুরা আর ওর বাবার কথোপকথন শুনে ফেলে। আচ্ছা, তাহলে আজ আমাকে ঘুমের মধ্যে পরিপালকে নিয়ে যাবে? সমস্যা নেই, তোমার হাতে মন্ত্রের পড়া পানি কেন, বিষও খেয়ে নিব। ভালোবাসা যখন উপলব্ধি করাতে পারেনি, মরে যাওয়াই শ্রেয়। মাপসুরা লক্ষ্য করে আকাশ আবারও ঘরে ফিরে এসেছে। আকাশ, কি হলো? তোমার না সাজ্জাদের সাথে দেখা করতে যাওয়ার কথা? ফিরে এলে যে? যাব, কিন্তু ফোনটা ভুলে ফেলে রেখে চলে গিয়েছিলাম, তাই সেটা নিতে এসেছি। ও আচ্ছা,
আকাশ ফোনটা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। দুপুরে ফিরে আসে। সাজ্জাদকে এই বিষয়ে কিছু জানায় না, আর সাজ্জাদও ভুলে গেছে যে আজ অমাবস্যা। দুপুরে আকাশ নিজ হাতে মাপসুরাকে খাইয়ে দেয়। সারাদিন মাপসুরার দেখাশোনা করে, মাপসুরাই সাথে সাথে থাকে। আজকেই শেষ দিন, এরপর হয়তো মাপসুরাকে আর নিজ হাতে খাইয়ে দিতে পারবে না, মাপসুরাকে ভালোবাসতেও পারবে না। আকাশ ওর মাকেও বলে, মা, আমার যদি কিছু হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও। তোমার আপন ছেলে না আমি, তারপরেও কখনো আপন মার আদরের কমতি অনুভব করতে দাওনি। আকাশের মা কিছুই বুঝতে পারছে না, হঠাৎ ছেলেটা এমন ধারা কথা কেন বলছে। আকাশ, কি হয়েছে তোর? এমন আজে বাজে কথা কেন বলছিস? না মা, কিছু হয়নি, এমনি বললাম। মা, তোমায় খুব ভালোবাসি, তোমার কোলে একটু মাথা রাখতে দিবে আমায়? আকাশের মা বলল, কি বলছিস বাবা? মায়ের কোলে সন্তান মাথা রাখবে, এটা আমি না করব কেন? এটা কি করে হয় বল? আকাশ ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর আকাশের মা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে প্রায় রাত হয়ে এসেছে। সবাই খাবার খেয়ে শুয়ে পড়ছে, আর আকাশ বিছানায় বসে আছে। সে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আজ অমাবস্যার রাত। আজকেই মাপসুরা ওর 12 বছরের সাধনার মূল কাজ ইন্তেজাম দিবে। রাতের বেলায় আকাশ খেয়ে দিয়ে খাটে শুয়ে আছে। এমন সময় মাপসুরা একটা গ্লাসে করে সোরা নিয়ে আসে। মাপসুরা বলে, নাও আকাশ, এটা খেয়ে নাও, তোমার জন্য নিজ হাতে বানিয়েছি। পরিবালকের এই শরবত আমরা প্রায় সময় পান করি। আকাশ বলল, আচ্ছা দাও, খাবো, তবে তার আগে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায়? আমার কেন জানি মনে হচ্ছে এরপর আর কোনোদিন তোমায় জড়িয়ে ধরতে পারবো না। মাপসুরা ঘাবড়ে যায় আকাশের কথা শুনে। ওকে কিছু জেনে গেল না তো? আচ্ছা, জড়িয়ে ধরো। আকাশ মাপসুরাকে জড়িয়ে ধরে ওকে পাগলের মতো চুমু খেতে থাকে। মাপসুরা, তোমায় খুব বেশি ভালোবাসি। হাসরের দিন খোদার কাছে একটাই আবদার করব, পরকালে আমার জীবন সঙ্গিনী হিসেবে যেন তোমাকে পাই। আমার আর কাউকেই চাই না, শুধু তোমাকেই চাই, শুধু তোমাকে। মাপসুরা মনে মনে ভাবতে থাকে, ছেলেটা আমায় এতটা পাগলের মতো ভালোবাসে, তা ওর জীবনটা নিয়ে নিচ্ছি আজ আমি। এমন স্বামী কপালে নসিব হওয়া ভাগ্যের ব্যাপার, যে তার স্ত্রীকে এতটা পাগলের মতো ভালোবাসে। আমিও তো তোমাকে ভালোবাসি, তোমার বাচ্চাও যে আমার গর্ভে। তোমার ছাড়া থাকবো কিভাবে আমি? তুমি খাইয়ে না দিলে আমায় কে খাইয়ে দেবে? আমায় কে ঘুম পাড়াবে? কে রাতের বেলায় জড়িয়ে ধরে বলবে আমার বুকে মাথা রেখে ঘুম যাও? কিন্তু কি করব আমি? আমিও যে অপারগ। যজ্ঞ করার এটাই নিয়ম। জমিনে আসার পর প্রথমে যেই মানুষটাকে নজরে পড়বে তাকে বলে দিতে হবে। বিশ্বাস করো, ছলনা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি তোমায় তা আমি নিজেও জানি না। কিন্তু তোমার যে মরতে হবে, না হলে আমার এত বছরের সাধনা সবটাই যে ধুলোয় মিশে যাবে। এই মাপসুরা, এত কি চিন্তা করছো? শরবতের গ্লাসটা আমাকে দাও। আকাশের কথায় হুঁশ ফিরে আসে মাপসুরার। ও, এই নাও গ্লাসটা। আকাশের দিকে এগিয়ে দিয়ে বলল। আকাশ গটগট করে পুরা সোনার পানিটা খেয়ে ফেলে। একটু পর আকাশের দুনিয়াদারি ঘুরতে থাকে, যেন চরকির মতো করে ঘুরছে। মাপসুরা, আমার না খুব কষ্ট হচ্ছে। বলতে না বলতে ঠাস করে খাটের উপরে পড়ে যায়। মাপসুরা, আমার মাথাটা একটু তোমার কোলে নেবে? আমি না তোমার কোলে মাথা রেখে দুনিয়ার মায়া ত্যাগ করতে চাই। মাপসুরা বলল, হ্যাঁ নিব তো। মাপসুরা আকাশের মাথাটা নিজের কোলে উঠিয়ে নেয়, আর মাপসুরায়ের চোখ দিয়েও টপ টপ করে পানি বেয়ে পড়ছে। যেই ছেলেটা তাকে এতটা ভালোবাসে তার জান নিতেই ব্যস্ত সে। মাপসুরা, তোমায় শেষ একটা কথা বলি, তুমি কখনো নিজেকে দোষী মনে করবে না, কারণ আমি সবটাই জানি, আর জেনে বুঝেই সবটা করেছি। আমি বহুকাল আগেই জেনে গেছি আমার কলিজাটা আমাকে বলি দিবে, না হয় ওর 12 বছরের সাধনাটা নষ্ট হয়ে যাবে। কি করে পারি বলো আমি আমার কলিজার 12 বছরের সাধনাটা নষ্ট করতে? যে আমার সৎমাটাকে নিজের আপন মায়ের মধ্যে রূপান্তর করে দিয়েছে, যে মা আমাকে 2 চোখে দেখতে পারতো না, সেই মা আমাকে নিজের আপন ছেলের মতো ভালোবাসে। যে মানুষটা আমার জন্য এত কিছু করলো, কি করে বলো এমন মানুষটার মনের আশাটা অপূর্ণ রাখি? তাই নিজ ইচ্ছাতেই তোমার জন্য নিজের জীবনটা দিয়ে দিলাম। ভালো থেকো কলিজা। বলে আকাশ চুপ হয়ে যায়। আকাশের এমন কথা শুনে মাপসুরা হাউমাউ করে কেঁদে দেয়। কি করে পারলাম আমি এমনটা করতে, যে আমাকে এতটা পাগলের মতো ভালোবাসে, যে নিজের জীবনটা দিতেও 2 মিনিট চিন্তাও করেনি। ফাঁসির আসামিদেরকে যখন শেষ ইচ্ছাটা জিজ্ঞেস করা হয়, তখন তারাও বলে আমার পরিবারের সাথে দেখা করতে চায়। কিন্তু এই আকাশ এমন একজন ব্যক্তি যে মরার আগে আমার কাছে শেষ ইচ্ছা পোষণ করেছে, সে আমায় জড়িয়ে ধরতে চায়। কি করে পারলাম আমি এতটা পাষাণ হতে? মাপসুরা এমন একটা সুরা পান করিয়েছে, এরপর আকাশ আর কখনো উঠবে না। এই অবস্থায় তাকে পরিবালকে নিয়ে গিয়ে বলি দেওয়া হবে। এমন সময় মাপসুরায়ের বাবা রুমে আসে। কিরে, কাজ হলো? সময় তো ঘনিয়ে আসছে, তাড়াতাড়ি পরিবালকে যেতে হবে আমাদের, না হয় এরপর আর পরিবালকে যেতে পারবো না। হ্যাঁ বাবা, কাজ শেষ, এখন শুধু ওকে নিয়ে গিয়ে বলি দিলেই 12 বছরের সাধনার অবসান ঘটবে। বলে মাপসুরা কান্না করে দেয়। কিরে, তুই এমন কান্না করছিস কেন?
তোর তো খুশি থাকার কথা, তোর এত বছরের সাধনা যে পূরণ হচ্ছে। বাবা, আমি ওকে ভালোবাসি, আর সে নিজ ইচ্ছায় জীবন দিয়েছে। সে সবটা আগে থেকেই জানতো যে আমি ওকে বলে দিব, তাও আমাকে বুঝতে দেয়নি, কিছু বলেওনি, পাগলের মতো ভালোবেসে গেছে। মারে শোন, জীবনে কিছু পেতে হলে কিছু বিসর্জন দিতে হয়। যদি ভালোই বাসতি তাহলে আগে তোর ভাবা উচিত ছিল যে ওর সাথে এমন ধারা কোনো কিছু করে ঠিক হবে না। কিন্তু এখন ওকে সুরাপান করিয়ে দিয়েছিস, এখন আর কোনো কিছু বদলানো যাবে না। ওকে বলে দিতেই হবে। তারপর আকাশকে নিয়ে যাওয়া হয় পরিবালকে। আকাশের বাসার কেউ জানে না পরিবালকে আজকে পরীর ঢল নেমেছে, কারণ আজকে যজ্ঞ উৎসব। পরিবালকে আজকে মানুষ বলি দেওয়া হবে, সেই কারণে সমস্ত পরীরা একত্রিত হয়েছে। আর বিশেষ করে আজকে অমাবস্যার রাত, সমস্ত পরীরা অমাবস্যার রাতে একত্রিত হয়ে উৎসব পালন করে। আকাশকে বলির করে আটকানো হয়েছে। জল্লাদের হাতে বিশাল বড় একটা তলোয়ার। একটু পর সমস্ত কার্যক্রম শেষ করে আকাশকে বলি দেওয়া হবে। তবে অবশ্য আকাশকে বলি দেওয়ার কথা ছিল মাপসুরায়ের, কিন্তু সে দিবে না। জল্লাদকে বলা হয়েছে দেওয়ার জন্য। সবাই মন্ত্র পাঠ করছে, বাতিস্তাম 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 যোদনাম। মন্ত্র পাঠ করা শেষ। যেই পণ্ডিতটা বলেছিল 12 বছর বলি দিলে অলৌকিক শক্তির অধিকারী হবে, সেও সেখানে আছে। সেই পণ্ডিতটা হাতে করে এক জাতীয় সবুজ কালারের তরল পানি নিয়ে আকাশের ঘাড়ে মেখে দেয়। তারপর জল্লাদ তার ধারালো তলোয়ারটা নিয়ে বলির কলে যায়, আর ছুরিটা হাতে নিয়ে আকাশের ঘাড় বরাবর একটা কোপ মারে। সাথে সাথে আকাশের মস্তকটা তার দেহ থেকে আলাদা হয়ে যায়। চিরচির করে রক্ত বের হচ্ছে আকাশের শরীর থেকে। দেহটা পড়ে আছে এক পাশে, মস্তকটা পড়ে আছে আরেক পাশে। দেহের দুইটা অংশ দুই দিকে ছিটিয়ে মাটিতে পড়ে আছে। এমন সময় মাপসুরায়ের পেটে পেইন শুরু হয়। আবার অন্যদিকে আকাশের বলি, সে আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে মাপসুরায়ের বাবা আরো কয়েকজন মিলে ধরাধরি করে মাপসুরাকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। পণ্ডিতরা এসে মাপসুরাকে দেখে। পণ্ডিতরা নিজের অলৌকিক শক্তি ব্যবহার করে মাপসুরায়ের জ্ঞান ফিরিয়ে আনার জন্য, আর কি কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে তা জানার চেষ্টা করে। পণ্ডিতরা চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মাপসুরায়ের জ্ঞান ফিরছে না। একে একে সমস্ত পণ্ডিত চেষ্টা করে, কিন্তু কেউ সফল হচ্ছে না। এমন সময় বয়স্ক পণ্ডিতটা আসে, যে মাপসুরায়ের সাধনার কথা বলেছিল, আর সেও অলৌকিক শক্তি দিয়ে চেষ্টা করে, কিন্তু সে যা দেখতে পায় তারপরে তো সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। পণ্ডিতের এই অবস্থা দেখে সবাই তো পেরেশান। হায় হায়, ওনার কি হলো? সবাই তো ভয় পেয়ে যায়, কারণ উনি পরিবালকের সবচাইতে বড় পণ্ডিত। আধ্যাত্মিক শক্তি ওনার থেকে বেশি কারোর কাছে নেই। মাপসুরায়ের বাবা বলল, পণ্ডিত মশাই, আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ে উঠছে না কেন? পণ্ডিত যা বলে সবাই তো মাথায় হাত দিয়ে ফেলে। আপনার মেয়ের পেটে মানুষের বাচ্চা, আর সেই বাচ্চা ভবিষ্যৎ প্রজন্মে পরিপালকে রাজ করবে, কারণ মাপসুরায়ের সাধনার সকল শক্তি এই বাচ্চার শরীরে ঢুকে গেছে। আর মাপসুরায়ের ততক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরবে না যতক্ষণ না আকাশ জীবিত হবে, কারণ দুনিয়ার চক্রের সাথে আপনার মেয়ের সূত্র জুড়ে গেছে। সে আর সম্পূর্ণরূপে পরি নেই। সে পরীর মতো 1000 বছরও বাঁচবে না। সে মানুষের মতো বুড়ো হয়ে গেলে মারা যাবে। মানুষ চক্র লেগে গেছে ওর শরীরে। পণ্ডিত মশাই, কি বলছেন কি এসব? আকাশকে তো বলি দেওয়া হয়ে গেছে, আর সে জীবিত না হলে আমার মেয়েরও জ্ঞান ফিরবে না। জি মহারাজ, এমনটাই হবে। পণ্ডিত মশাই, আপনি যে করে হোক আমার মেয়েকে বাঁচান। হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি মহারাজ। মাপসুরাকে বাঁচাতে হলে আকাশকে আবার জীবিত হতে হবে, কিন্তু তা তো আর সম্ভব না। আমি জানি না পণ্ডিত মশাই, আপনি আমার মেয়েকে যে করেই হোক ঠিক করে দিন। দরকার হয় আকাশকে আবার পুনরায় জীবিত করুন। মহারাজ, এ কি বলছেন আপনি? পুনরায় জীবিত করার কলাবিদ্যা সে তো 1000 বছর পুরনো। আর সেই মন্ত্র যে মনি ঋষিরা বের করেছিল, তারা সেই মন্ত্রটা কোন এক গুহায় লুকিয়ে রেখেছে। সেই মন্ত্র ছাড়া পুনরায় জীবিত কিভাবে করব আমি তা জানি না। আপনি যে করেই হোক আমার মেয়েকে জীবিত করুন। পণ্ডিত মশাই টেনশনে পড়ে যায়। আচ্ছা মহারাজ, আমাকে কিছুটা সময় দিন, আমি দেখছি কি করা যায়। এরপর পণ্ডিতরা সেখান থেকে চলে যায় তার 2-1 সাথীকে নিয়ে। সবাই একই স্থানে একত্র হয়ে আছে। আজ কোনো পরী তার বাসস্থানে যাবে না, কারণ আজ অমাবস্যা। তাই ঘণ্টা 3 পর পণ্ডিত তার সাথীদেরকে নিয়ে ফিরে আসে। সবাই তো অবাক চোখে পণ্ডিতের দিকে চেয়ে আছে, কি করবে উনি এখন। তারপর বড় পণ্ডিত সকলকে উদ্দেশ্য করে বলে, আমরা যেখানে দুর্গ করব সেখানে কেউ যাবেন না, ভুলেও যাবেন না। গোল করে একটা সীমারেখা এঁকে দেয়। আকাশের মুখমণ্ডলটা আর শরীরটা নিয়ে ওই গোলের মধ্যে রাখে, আর পরিপালকের সমস্ত পণ্ডিত গোল করে বসে পড়ে। সীমারেখা বরাবর চতুর্পাশে আগুন জ্বলছে। সকল পণ্ডিতরা যজ্ঞ শুরু করে দেয় বড় পণ্ডিতের কথায়। আর সমস্ত পরিপালকের সকল পরি গোলকের বাহির থেকে তা নির্বাক চোখে দেখছে। বড় পণ্ডিত সকল পণ্ডিতদের উদ্দেশ্য করে বলে, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে
আমি সেই গুহায় যাব যেখানে মানুষ জীবিত করার মন্ত্রের বইটা লুকিয়ে রাখা হয়েছে। আমি বইটা গুহা থেকে আনার সময় হয়তো আমার জানও চলে যেতে পারে, কারণ মুনি ঋষিরা সেই গুহার আশেপাশে বিভিন্ন মায়াজাদু লাগিয়ে রেখেছে। আমার যাই হোক, কিন্তু তোমরা কেউ পিছু হাঁটবা না, আর আমার কনিষ্ঠা আঙ্গুলটা একজন ধরে সংযোগ করে রাখবে। মন্ত্রের বইটা তার হাতে চলে আসবে, আর আমি যদি না ফিরে আসি তাহলে মন্ত্রটা পাঠ করে মন্ত্রের বইটা আবার আমার হাতে রেখে দিবে। পণ্ডিত নিজের আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সেই গুহায় যায়। বইটা সেই গুহা থেকে বের করে সমস্ত মায়াজাল পার হয়, কিন্তু বইটা নিয়ে ফেরার সময় একটা মায়াজাদুতে আটকে পড়ে। পাশের পণ্ডিতের হাতে বইটা এসে পড়ে। সে বইটা খুলে মন্ত্রটা পাঠ করে। সাথে সাথে আকাশের দেহটা মাটি থেকে কয়েক হাত উপরে উঠে যায়। তার মস্তক ছাড়া শরীরটার সাথে ইতিমধ্যে আকাশের মস্তকটা জোড়া লেগে যায়। পরিবালকে আজ যেন কোনো এক সর্বশক্তির কাজ চলছে। সবাই হতভম্ব হয়ে আছে। আকাশের শরীরটা আস্তে করে মাটিতে নেমে আসে। অন্যদিকে মাপসুরায়ের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর সে আকাশ বলে চিৎকার দিয়ে ওঠে। মাপসুরায়ের জ্ঞান ফিরে আসা মানে বোঝেন তো, আকাশকে বাঁচিয়ে দেওয়ার কৃতজ্ঞতা স্বরূপ বড় করে একটা কমেন্ট হবে, আমি কিন্তু চাইছি সিঙ্গেল থাকবো। জোর করে আপনারা আমাকে পরীর সাথে সংসার করতে ঠেলে দিয়েছেন। এখন যদি ধন্যবাদ স্বরূপ কমেন্ট না পাই তাহলে কিন্তু খবর আছে। আকাশের জ্ঞান ফিরে আসে। সে আস্তে আস্তে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে সে মাটিতে পড়ে আছে। তার চতুর্পাশ ঘিরে অনেক লোক বসে আছে, সাদা কালারের জামা পরিধান করে। পণ্ডিতটা মন্ত্র পাঠ করে তাড়াতাড়ি বড় পণ্ডিতের হাতে বইটা দিয়ে দেয়, আর বড় পণ্ডিত বইটা গুহায় রেখে বের হয়ে আসে। তখন সে দেখতে পায় কোনো মায়াজাদু আর নেই। সে নিজের মধ্যে ফিরে আসে। অন্যদিকে মাপসুরায়ের চিৎকার শুনে ওর বাবা মা আরো কয়েকজন দৌড়ে যায়। মাপসুরা বলে আকাশ আকাশ বলে জোরে চিৎকার করতে থাকে। মাপসুরায়ের বাবা মা বলল, আকাশ ঠিক আছে, তুই এমন করিস না। না, আমার আকাশ কই? আমার আকাশকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার আকাশকে চাই, আমি ওকে দেখব। মারে, তুই একটু শুয়ে রেস্ট কর, আকাশ ঠিক আছে, ওর কিছুই হয়নি। না, আমি আকাশকে দেখব বলে জোর করে বিছানা ছেড়ে উঠে পড়ে, আর ঘর থেকে বের হয়ে আকাশ আকাশ বলে চিৎকার করতে থাকে। আকাশ আস্তে আস্তে ওঠার চেষ্টা করে মাটি থেকে। মাপসুরা লক্ষ্য করে হাজার হাজার পরীর ভিড়ে আকাশ দাঁড়িয়ে আছে। পণ্ডিতদের যজ্ঞগণও শেষ। মাপসুরা পরিবালকের পরীদের ঠেলে দিয়ে দৌড়ে গিয়ে আকাশকে জাপটে ধরে। আমার কলিজার কিছু হয়নি তো? আকাশ বলল, কলিজা, আমি তো ঠিক আছি, তুমি এমন করছো কেন? আর আমাকে না বলে দেওয়া হয়েছিল? তাহলে জীবিত হলাম কি করে? এমন সময় পণ্ডিত একজন এগিয়ে এসে সে আর বলতে, জীবিত হলেন কিভাবে? মাথার ঘাম পায়ে পড়েছে আমাদের আপনাকে জীবিত করতে। মাপসুরা আকাশকে জাপটে ধরে আছে। মনে হয় যে ছেড়ে দিলে আকাশ কোথাও হারিয়ে যাবে। আকাশও মাপসুরাকে জড়িয়ে ধরে। এরপর আকাশকে আর মাপসুরাকে রাজসভায় নিয়ে যাওয়া হয়। মাপসুরায়ের বাবা আর পরিপালকের সকলে মেনে নেয় আকাশকে, কারণ মহারাজ আদেশ করেছেন। আর তার চেয়ে বড় কথা, আকাশকে মারলে মাপসুরাও মরে যাবে। সেই রাতে তাদের আবার বিয়ে হয় এবং সকল পরীদের সামনে মাপসুরা এর বাবা আকাশকে পরিপালকের রাজা হিসেবে ঘোষিত করে। তবে আকাশের পর আকাশের আর মাপসুরায়ের সন্তানই হবে এই রাজসভার অধিকারী। আকাশ তারপর মাপসুরাকে নিয়ে পরিপালক থেকে ফজরের আগেই বাসায় ফিরে আসে। কেউ টের পায় না। সারাদিন আকাশ আর মাপসুরা জমিনে থাকে। রাতের বেলায় পরিপালকে চলে যায়, কারণ এখন তারা যখন ইচ্ছা হয় পরিপালকে যেতে পারে। কিছুদিন পর মাপসুরা এর বাবু হবে। আকাশ সবসময় ওর খেয়াল রাখে। কিছুদিন পর ওদের ফুটফুটে একটা বাচ্চা হয়। গায়ের রং ধবধবে সাদা, একদম যেন মাপসুরায়ের মতো, কিন্তু চেহারায় পুরো আকাশের উপরে গিয়েছে। এভাবেই চলতে থাকে। 6 বছর পর তানিম দৌড়াচ্ছে খাবার খাবে না বলে। তানিম হচ্ছে মাপসুরা আর আকাশের বাবুটা, আর মাপসুরা তানিমের পিছনে পিছনে দৌড়াচ্ছে ওকে খাবার খাওয়ানোর জন্য। তানিম কোথায় গিয়ে জানি লুকিয়ে পড়েছে। এমন সময় আকাশ এসে মাপসুরাকে পেছন থেকে জড়িয়ে ধরে, ওর ঘাড়ে নাক ঘষতে থাকে। আমার কলিজাটা কি করে? তোমার বান্দর পোলাটারে খাওয়াচ্ছি, কিন্তু কোথায় গিয়ে যে লুকিয়ে পড়েছে খাওয়ার ভয়ে কে জানে। মাপসুরা তানিমকে এত ডাকা ডাকে, কিন্তু তানিম বের হয় না। আমার ছেলে অনেক ভালো, দেখেছ, সে জানে তার পাপা এখন তার মাকে আদর করবে। এটা বলে আকাশ মাপসুরাকে কোলে তুলে নেয়, আর ওদের বেডরুমে গিয়ে মাপসুরাকে ছেড়ে দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। আকাশ বলে, চলো তানিমের জন্য একটা খেলার সাথী আনি। ইস, লাগবে না, একটাকেই পারি না সামাল দিতে, তিনার আরও একটা চাই। তোমার না লাগলে নাই, আমার লাগবে বলে মাপসুরাকে আদর করতে শুরু করে। এমন সময় তানিম দরজার সামনে এসে দরজা বাড়ি দিতে থাকে। পাপা, মাম্মাম, তোমরা কোথায়? তানিম, তোমার পাপা তোমার মাম্মামকে আদর করছে, তোমার সাথে খেলার জন্য একটা সাথী আনতে। আচ্ছা পাপা, বেশ করে করো, কেমন? আমার খেলার সাথী যেন তাড়াতাড়ি পাই আমি। মাপসুরা বলল, বদ লোক একটা, খবিস।
নিজের ছেলেকে কেউ এইসব বলে? আকাশ বলল, দেখেছো তোমার ছেলে কত স্মার্ট। সে বলছে বেশি করে আদর করতে, আমি তাই করব। এই যে হ্যালো, আপনারা কি শুনেন? হ্যাঁ, ওরা আদর করবে এটাও শুনতে হবে আপনাদের। যান সবাই নিজের বউকে গিয়ে আদর করেন।